লিস্টেডই তো আসসালামু লিস্টেড আলাইকুম। আমি মোহাম্মদ আগে কামালউদ্দিন আপনাদের থেকেই কিন্তু সাথে আছি। থাকতে হবে। আজকে লিস্টিং রেগুলেশনস কামাল 2015 ভাই কি নিয়ে। কোনো ধন্যবাদ। কনফিউশন না বুঝছেন? না বুঝলে বলেন আবার। না, এখানে এক নম্বরে যেটা আমরা দেখছি যে ডিফাইন ডাইরেক্ট লিস্টিং অফ সিকিউরিটিজ ইন লাইন উইথ দ্য প্রভিশনস অফ দ্য স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশনস। আচ্ছা হ্যাঁ, এটুকুই ব্রেক করছেন। Mention এটুকুই the prerequisites of an issuer for direct listing of its securities with the stock exchange as per the listing regulations. A prerequisite কি? আমরা ডাইরেক্ট প্রিরেকুইজিট পরে আসে, আগে ওইটা কি বুঝছেন? ও আচ্ছা, ডাইরেক্ট লিস্টিং অফ সিকিউরিটিজ। হ্যাঁ, এটা বুঝছেন তো না? আচ্ছা, ডাইরেক্ট লিস্টিং অফ সিকিউরিটিজ যেটা আমরা যদি কোনো কোম্পানির কোনো ইস্যুয়ারের তার সিকিউরিটিজটা ডাইরেক্টলি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড করতে চাই পাবলিকলি, তাহলে অবশ্যই তাকে ডাইরেক্ট লিস্টিং এর মেথডে যেতে হবে। না হলো না, ওই যে ম্যাডাম বললো না বা আমি পড়লাম না, ওখানে তো লেখা আছে স্পেসিফিক্যালি হ্যাঁ, যে হচ্ছে আনলিস্টেড সিকিউরিটিজ অথবা ডিলিস্টেড সিকিউরিটিজ, হ্যাঁ, এবং নো ফার্দার ইস্যুয়েন্স। এক্সিস্টিং যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি, এক্সিস্টিং সিকিউরিটি মানে আইপিও এর মাধ্যমে নেন নাই, আপনি সরাসরি যে সিকিউরিটিজ আছে যখন কোম্পানি ফরমেশনের সময় যে সিকিউরিটি ছিল সেটা যেটা লিস্টিং করবে ওটাই হচ্ছে ডিরেক্ট লিস্টিং। আচ্ছা আচ্ছা, এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার। এবার আমরা প্রিরিকুইজিটস আমি একটা দেখলাম, এই যে এখানে আমিও কনফিউজ হয়ে গেছিলাম, বের করি 9 নম্বরটা, কারণ সামনে যদি থাকে লিস্টিং রেগুলেশন 9 নম্বরটা আমার কাছে মনে হচ্ছে প্রিরিকুইজিট বলতে 9 নম্বরটাই বোঝাচ্ছে লিস্টিং রেগুলেশন। আছে আপনার কাছে রেগুলেশন সেকশন 9 যেটা, এটা হ্যাঁ হ্যাঁ রেগুলেশন 9। হ্যাঁ, এই যে বলতেছে যে কি 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 কন্ডিশন থাকতে হবে। বলছে যে দি কনসার্ন অ্যাপ্লিকেন্ট শ্যাল হ্যাভ মিনিমাম পেইড আপ ক্যাপিটাল অফ টাকা 300 মিলিয়ন, মানে 30 কোটি তার থাকতে হবে, মিনিমাম পেইড আপ ক্যাপিটাল থাকতে হবে। শ্যাল হ্যাভ নো অ্যাকুমুলেটেড লস, কোনো হচ্ছে লস থাকতে পারবে না। তারপরে শ্যাল বি কমার্শিয়াল অপারেশন ফর অ্যাট লিস্ট ইমিডিয়েট লাস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে ব্যবসা পরিচালনা থাকতে হবে। তারপরে shall have profit in 3 years out of immediate last 5 years completed accounting oblique financial with steady growth pattern. জাহিদ ভাই এগুলি আমার নাই, আমার কাছে নাই কেন? জাহিদ ভাই, আপনারা ওই যেটা ডিসকাস করলেন আর একটু ক্লিয়ার করার দরকার মনে হয়। আসলে ডিরেক্ট লিস্টিং এর যে বিষয়টা আসবে, এটা হচ্ছে যে সহজ কথায় মনে রাখবেন যে নরমালি প্র্যাকটিস হচ্ছে যে ডিরেক্ট লিস্টিং হতে পারে না নরমাল কোম্পানিগুলো, অনলি ফর কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোই হচ্ছে যে ডিরেক্ট লিস্টিং এ আসে। এক্সেপশনাল যেটা আছে, আসলে এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। একটা আসছিল কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্র্যাকটিস খুবই খারাপ, পরবর্তীতে আসলে স্ট্রিক্টলি প্রোহিবিটেড, আর আসে নাই কোনোটাই। আর ডিরেক্ট লিস্টিং এর মধ্যে যদি আসতে হয়, আমাদের নরমাল কোম্পানিগুলোর যে প্রসেস গুলো আছে, ওই প্রসেস গুলো যে 3 বছরে অ্যাকুমুলেটেড লস থাকা যাবে না, তার ব্যালেন্স শিট ভালো থাকতে হবে, ওইগুলো নরমালের মতো। কিন্তু ডিরেক্ট লিস্টিং এর কথাটা আসলেই মনে রাখবেন যে এটা অনলি ফর দ্য কনসিডারেশন অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোই আসতে পারবে, অন্য কোনো প্রতিষ্ঠান আসতেই পারবে না। আসতে গেলে আমাদের যে ডিরেক্ট লিস্টিং রুলস 2015 আছে, ওটাকে ফলো করে আসতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ভাই হ্যাঁ, তাহলে ওই প্রিরিকুইজিট কোনটা হলো? আমরা যেটা পড়তেছিলাম সেটাই কি? হ্যাঁ, প্রিরিকুইজিট সেম। আপনি নরমাল কোম্পানিগুলো আসতে চায়, যদি আইপিও এর মাধ্যমে আসতে চায়, বেসরকারি কোম্পানিগুলো মানে আইপিও এর মাধ্যমে, নট ডিরেক্ট লিস্টিং এর মাধ্যমে, আইপিও এর মাধ্যমে আসতে গেলেও যে রুলস, এই প্রিরিকুইজিশন ডাইরেক্ট লিস্টিং এর জন্য একই রুলস। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ডিরেক্ট লিস্টিং এন্ড আইপিও। এখানে কোনো সমস্যা নাই। আমি বোঝাতে পারি যদি আর কি আপনারা। ঠিক আছে, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হলো, আমরা একটা পড়লে দুইটা লিখতে পারবো। সেটাই বলছি যে মানে কোশ্চেন করতে পারেন, আমার যতটুকু জানি আর কি আমি বলতে পারবো। না ঠিক আছে, আমি তো ওইটাই আইডেন্টিফাই করছিলাম, আপনিও বলতেছেন এটাই, ঠিক আছে। তাহলে আমরা এটাই করি, মানে আমরা পাশাপাশি একটু পড়ে নিছিলাম, এই জন্য যে খালি তো কিছু তো পড়লে তো মাথায় নলেজও থাকবে। না ডিসকাস করলে ভাই আমাদের যে লেভেল, ওই যে দিদিও দেখলাম মনে আছে না দিদি? হ্যাঁ আছে তো মনে হয় ম্যাডাম। আচ্ছা, না আমি বলে ডিসকাস করলে আসলে মনে থাকে, আর আমাদের যে লেভেল একটু ডিসকাস করলে একটা দুটো লাইন তো লিখতে পারবো নাকি? আমি সেটাই বলতেছিলাম।
কিন্তু দাদা ভাই যে- আপনি যেটা বললেন এই সার্কুলারটা তো গভর্নমেন্টই ইস্যু করেছে তাই না? তো জি, সেখানে জি, তো জি, জি। গভর্নমেন্ট ডাইরেক্টলি বলে দিল আপনার কথা অনুযায়ী গভর্নমেন্ট যদি চায় তাহলে সে ডাইরেক্ট লিস্টেড হতে পারবে, তাই কি ব্যাপারটা? জি, 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 জি। কিন্তু না ওই সেদিন ক্লাসে কিন্তু স্যার বলছিল অনলি গভর্নমেন্ট প্রতিষ্ঠান এখন ডিরেক্ট লিস্টিং হতে পারবে আর পারবে না অন্য কোনো প্রতিষ্ঠান, স্যার ক্লাসে বলছিল এটা। বলেন দিদি, সিরাজ ভাই- বলেন, সমস্যা নাই, বলুক দিদি, বলুক। না এখানে যেটা দেখতে পাচ্ছি ডেফিনেশনে যেটা গ্যাজেটে দেওয়া আছে সেখানে কিন্তু আনলিস্টেড আর রিলিস্টিং মানে ডিলিস্টেড যেটা আছে বোথের কথা বলা আছে। এখন ধরেন একটা পাবলিক লিস্টেড যে ছিল সে কোনো হ্যাঁ। কারণে হয়তো ডিলিস্টেড হয়ে গেল, তারপর হ্যাঁ। সে নতুন করে আসতে চাইছে, তো হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ। গভর্নমেন্টের সেটা পারমিশন নিতে হবে। অবশ্যই 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 গভর্নমেন্টের পারমিশন লাগবে। এবং ডিলিস্টেড কখন হয় আপনি এটা আপনাদের জানা আছে কিনা নাকি আমি বলবো যদি অনুমতি দেন? বলেন বলেন। Please carry on. যে একটা কোম্পানি ডিলিস্টেড কখন হয়, যেমন আপনাদের বলি কিছুদিন আগে একটা কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি, রহিমা ফুডের নাম শুনেছেন কিনা আপনার? রহিমা ফুড এন্ড বেভারেজেস। এই কোম্পানিটা তারা কি করলো, তারা 5 বছর ধরে তারা কোনো ডিভিডেন্ড দেয় না, তারা কোনো এজিএম করে না, তারা কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা সাবমিট করে না। তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা বললো যে না, এই কোম্পানিটা যেহেতু এগুলা কিছুই করে না, আমাদের রুলস এন্ড রেগুলেশন যা আছে কোনো কিছুই ফলো করে নাই, সেক্ষেত্রে ইন টার্মস অফ পানিশমেন্ট হিসাবে তাদেরকে কি করলো, তাদেরকে ওটিসিতে পাঠানো হলো। ওটিসিতে 2-1 দিন ট্রেড হওয়ার পরে একবার ডিলিস্টেড করে হলো। ওটিসি হলো ওভার দ্য কাউন্টার মার্কেট, ওখানেও ট্রেড হয়। আপনারা জানেন যে স্যার বলেছে, আমার চেয়ে আরো ভালো বলেছে, যে ওখানেও হচ্ছে যে আসলে জাস্ট বায়ার বেস মার্কেট আর কি, সেলার বেস মার্কেট, সরি, সেলার যদি দেয়, বায়ার যদি মিট আপ হয় তাহলে করবে, কিন্তু এটা একবারে ডিলিস্টেড মানে কোনো কিছু থাকবেই না, এই মানে এই মার্কেটে থাকবে না, কোনো ট্রেডই হবে না। ডিলিস্টেড এর কাজটা আরজিএসসি করে তাই না? না 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 না, এটা করা হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পারমিশন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা আচ্ছা একটা মনে হয় কোন লেভেলে পড়েছিলাম যে আপনার প্রথমে একটা চিঠি পাঠাবে তার রেজিস্টার্ড অ্যাড্রেসে, সেটাতে যদি রিপ্লাই না আসে 30 ডেজে আবার পাঠাবে, সেকেন্ড টাইমও যদি না আসে তারপর সে কি করবে, থার্ড টাইমে তার নামটা রেজিস্টার থেকে কেটে দিবে এবং পেপার একটা পাবলিকেশন দিয়ে দিবে যে তার নাম। ও তার মানে এটা হচ্ছে কি উইন্ড আপের মনে হয় যে কোম্পানি। না না, ওটা উইন্ড আপের দিদি, ওটা বললেন আপনি, উইন্ড আপের কথা বললেন, ডিলিস্টেড না। ডিলিস্টেড এর অল পাওয়ার এন্ড এক্সারসাইজ বাই দ্য সিকিউরিটি কমিশনস, আর এটা করবে হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ পারমিশন উইথ দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ওকে ওকে। আর কোনো কোয়ারি থাকলে বলেন। আচ্ছা আমরা এখানে না 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 না, এটা শেয়ারিং। এই সিরাজ ভাই, বলেন। আমরা এখানে এই যে রেগুলেশন 9 এ যেটা আছে ডাইরেক্ট লিস্টিং রিলিস্টিং রিকোয়ারমেন্টস, হ্যাঁ এটাই তো এটা নাকি? রাইট, এটাই। আচ্ছা এখানে যেটা বলতেছে রিকোয়ারমেন্টস কনসার্নিং ক্যাপিটাল এন্ড অপারেশন, হ্যাঁ হ্যাঁ এটা হলো রেগুলেশন 9 এ। আর ডাইরেক্ট লিস্টিং রিলিস্টিং প্রসিডিউরস রেগুলেশন নাম্বার 10 এ। হ্যাঁ পাবলিকেশন অফ অফার ডকুমেন্টস রেগুলেশন নাম্বার 11 এ। ডিসপোজাল অফ শেয়ারস রেগুলেশন নাম্বার 12 এ। স্যারের যে শীটটা আছে ওই শীটটার মধ্যে আমি এইভাবে দেখতে পাচ্ছি আর কি। আমি আসলে শীটগুলি খুলেও দেখি নাই। হ্যাঁ আচ্ছা, শীটগুলো আমার কাছেও নাই, বুঝছেন? এই যে এই শীটগুলো যেগুলো দিচ্ছে, বই আছে আমার কাছে, বইয়ের মধ্যে এগুলো নাই। কামাল ভাই একটু কাইন্ডলি পাঠাই দিয়েন আমাকে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে আপনি বান্ডেল করে একটা জিমেইল দিবেন, জিমেইলে সবারে পাঠিয়ে দিয়ে সেটা করতে হবে মনে হয়। আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার জাহিদ ভাই, যে কামাল ভাই যেটা অ্যারাইজ করেছে যে রিলিস্টিং, এটা হলো ডিলিস্টিং আর এটা হচ্ছে রিলিস্টিং, এটা বোঝেন তো আপনারা? বলেন না শুনি। ডিলিস্টিং হচ্ছে যে মার্কেট থেকে হচ্ছে যে ট্রেডিং হচ্ছিল কিন্তু কোনো কারণবশত খারাপ পারফরমেন্সের কারণে না সেটাকে ডিলিস্টিং করে দেওয়া। আর রিলিস্টিং হচ্ছে ওই কোম্পানিটা যখন ভালো পারফরমেন্স দেখাতে পারবে, এসএসসি তে আবেদন করবে, ডিএসসি সিএসসি পারমিশন নিয়ে, মূলত পারমিশন নেবে হচ্ছে আপনার এসএসসি তে যখন আবার তারা পারমিশন নিয়ে আসতে পারবে তখন আবার সেটাকে রিলিস্টিং বলা হয়। হ্যাঁ, ডিলিস্টেড কোম্পানি পুনরায় ব্যাক করবে, তাই তো? রাইট। আচ্ছা সিরাজ ভাই, এই বইটার মধ্যে কি লিস্টিং রেগুলেশনস একটা নাই? নাই, আমি দেখলাম এই বইটা আছে আমার কাছে, বুঝছেন? এই বইটাতে নাই। এই বিশাল বইটার ভিতরে আছে কি একটু বলেন তো? এই বিশাল বই পুরাতন জিনিস আছে, বুঝছেন?
পুরাতন জিনিস আছে। মানে এখন আমাদের কোশ্চেন তো আর সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আসবে না, আসবে তো লেটেস্ট, তাই না? তার যত্ন করে আমাদের এত সুন্দর একটা মোটা বই কেন কিনতে বললো বলেন তো? পড়ার টাইম আছে, শোকেসে সাজায় রাখতে পারবো। না, বাড়ি করে আর কি। পাবলিক ইস্যু রুলস টুলস এগুলো আছে, ইস্যু রুলস, পাবলিক ইস্যু অর্ডিন্যান্স আছে, অর্ডিন্যান্স গুলো আছে, এগুলো আছে। সিকিউরিটি অ্যাকশন রুলস লেটেস্ট আছে। কি এটার যেটা একটা বই বের হওয়ার কথা ছিল, লেটেস্টটা কি বের হয়েছে? না 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 না, লেটেস্ট ওই 2015টাই লাস্ট। হ্যাঁ ওটাই লাস্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ডাইরেক্ট লিস্টিং অফ সিকিউরিটিজ থেকে আমরা কি বুঝলাম? ডাইরেক্ট লিস্টিং অফ সিকিউরিটিজ যদি এইভাবে কোশ্চেনটা আসে, যেভাবে কোশ্চেনটা লেখছে, এরকম ভাবে কি কোনো কোশ্চেন আসে নাকি? না না, এটা কোশ্চেন আছে, কারণ ভাই এই বিষয়ে নিশ্চিত থাকেন। হ্যাঁ, এটা আমি প্রশ্ন থেকে তুলছি সবগুলা। প্রশ্ন থেকেই তুলছেন না? জি, এগুলো প্রশ্ন থেকে তুলছি, আচ্ছা, এই বিষয়ে নিয়ে কোনো কনফিউশন নেই। কোন সালের একটু বলে দিলে ভালো হতো কালটা আমাদের। তুলতে ভুলে গেছিলাম, অনেক আগে একটু তুলে রাখছিলাম তো ভুলে গেছি। তবে আচ্ছা, প্রশ্ন আছে। আমি এখন লিখে দিই, অসুবিধা নাই। কত সম্ভাব্য কোথায় বলেন তো? সম্ভব বলতে পারবো না, আপনি আলোচনা করে আমরা একটু পার হয়ে যাবে। ডিফাইন ডাইরেক্ট লিস্টিং না? আচ্ছা, পরে এক সময় পাইলে দিয়ে দিবনি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা প্রোগ্রেস করি, আপনি নিশ্চিত থাকেন, এগুলো সবই প্রশ্নের। আচ্ছা, কোশ্চেন থেকে আপনি নিছেন, তাই তো? হ্যাঁ। ওকে, ফাইন। আচ্ছা, পরের প্রশ্নটা তাহলে এখন আমরা আসি কি, এক্সপ্লেইন দ্য ফলোইং ব্রিফ পাবলিকেশন অফ পিএসআই। পরে আচ্ছা, পাবলিকেশন অফ পিএসআই। পিএসআই টা হচ্ছে 33 আছে, 33 নম্বর ইসে রেগুলেশন। রেগুলেশন 33 তে। 33 বের করুন। আচ্ছা, এটা আমরা একটু ক্লিয়ার করে ফেলি তাহলে। এইটা হলো রেগুলেশন 9 আর হচ্ছে 2.1.3 2.1.3 জি জেনারেল, জি ফর জেনারেল। হ্যাঁ, জি ফর জেনারেল। আচ্ছা, এই দুইটা রেগুলেশন, তাই না? ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি এই দুইটা একটু বুঝতে পারবো যে এইখান থেকে মামু আইছে। এখন নেক্সট মামু হলো পাবলিকেশন অফ পিএসআই। এই নেক্সট মামু কোথা থেকে আসছে? রেগুলেশন 33। আচ্ছা, রেগুলেশন 33 হলে এটা হলো পাবলিকেশন অফ পিএসআই। পাবলিকেশন অফ পিএসআই বলেন একটু, তাহলে আমরা একটু শুনি। পিএসআই যেটা, সিরাজ ভাই আবার ভিডিও অফ করলেন কেন? পিএসআই যেটা কমন আমরা জানি, সেটা হচ্ছে যে পিএসআই আধা ঘন্টার ভিতরে দিতে হয়, বুঝছেন? পিআর সিস্টেমটা এখানে লেখা আছে কি, যে district secretary shall make full disclosure of all decisions may mean price sensitive information. দিতে হবে such information হচ্ছে to the exchange and to the commission. exchange মানে সিকিউরিটি এক্সচেঞ্জ, হ্যাঁ, আর কমিশন দুজনেই দিতে হবে by fax, through electronic communication and by special messenger or by courier service as the case may be, and immediately ensure publication such information decision to widely. আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু টু ওয়াইডলি সার্কুলেটেড নিউজপেপার, ওয়ান ইন বাংলা, ওয়ান ইন ইংলিশ। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে অনলাইন নিউজপেপারও দেয়া লাগে, এটা কিন্তু এখানে নাই। এই কথাটা এখানে স্যারের শীটের মধ্যে এই কথাটা লেখা নাই, তাই না? আমি বলতে পারবো না, তবে একটা সার্কুলার আছে এটা। স্যারের, হ্যাঁ, অনলাইনে দিতে হবে মাস্ট। এটা স্যারের শীটের মধ্যে আমি যেভাবে আছে পড়ি একটু। আচ্ছা, এখানে বলা আছে রেগুলেশন নাম্বার 33 ডিসক্লোজার অফ পিএসআই, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, যেটা বলা আছে, মেক রিটেন রিপোর্ট সাইন্ড বাই চেয়ারম্যান অর ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার অর কোম্পানি সেক্রেটারি অফ পিএসআই within 30 minutes of the decision on such information to the exchange and the commission by fax, through electronic communication and by special messenger or by courier service as the case may be, and immediately ensure publication of such information decision in two widely circulated daily newspapers, one in Bangla and other in English. The board of directors of the issuer of listed securities shall hold the board of directors meeting involving price sensitive decision either after the trading hour or on a holiday.
এখানে কিন্তু অনলাইনের কথাটা বাদ গেছে, অনলাইনের কথাটা আসবে এখানে। হ্যাঁ অনলাইন আসবে, অনলাইন আসবে। আর এইটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই মিটিংটা এমন সময় হবে হয় ট্রেডিং আওয়ারের পরে অথবা হচ্ছে এই যেদিন ওয়ার্কিং হলিডেতে। হলিডেতে, হ্যাঁ হ্যাঁ, যেদিন ওয়ার্কিং ডে না। এটাই লাস্টে বলছে, the board of directors of the issuer of a listed securities shall hold the board of directors meeting involving price sensitive decision either after the trading hour or on a holiday. তাহলে আমরা আমরা মনে যেটা লিখতে পারবো কমন যে না পড়লাম ধরেন হ্যাঁ হ্যাঁ যে 30 মিনিটের ভিতরে ফ্যাক্সে অথবা মেল স্পেশাল মেসেঞ্জারে দিয়ে লাগবে বেসিক যে কথা। রাইট দুইটার পত্রিকা একটা ইংলিশ একটা বাংলা এবং পাশাপাশি একটা অনলাইন, এবং মিটিংটা যেটা হবে সেটা হচ্ছে যে হলিডেতে হবে অথবা হচ্ছে যে ট্রেডিং আওয়ারের পরে হবে। রাইট এইটাই তো বেসিক। বেসিক। আর কেউ কিছু অ্যাড করবেন নাকি? আমার মনে হয় এটাতে আর বেশি অ্যাড করার মতো তেমন কিছু নাই। সিরাজ ভাই কিছু বলবেন? সিরাজ ভাই আচ্ছা, কই? আসি ভাই আসি, এই যে আমার বাবুটা একটু ই করছিল। আসি ভাই, ওই শোনেন, মানে সহজ কথায় যদি বলি, একবারে সিম্পল কথায় যদি বলি যে পিএসআই হচ্ছে যে পিএসআই কেন দেয়া হয়, এটা যদি মনে রাখতে পারেন আমার মনে হয় লিখতে পারবেন। কেন পিএসআই দেয়া হয় আপনাদের মানে যদি আপনারা শেয়ার করেন তাহলে আমি বলি একটু। হ্যাঁ বলেন বলেন। পিএসআইটা কেন দেয়া হয় আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, কেন পিএসআই? আমার ধারণা হলো পিএসআই এর সাথে রিলেটেড স্টকের উঠানামা, মার্কেটের প্রাইসটা উঠানামা করতে পারে, এই জন্যই পিএসআইটা খুবই সেনসিটিভ, এবং এটাকে এই জন্যই আপনার ইয়ার সময় ট্রেডিং আওয়ারে এই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন রিলেটেড কোনো মিটিং হইতে নিষেধ করা হয়েছে। ইভেন হলিডেতেও যদি করে এটা অবশ্যই উইদিন 30 মিনিটস এর মধ্যে ডিসেমিনেট করতে হবে এই ইনফরমেশনটা। পুরোপুরি এটা যেহেতু মার্কেটের সাথে রিলেটেড, স্টকের মার্কেটের সাথে রিলেটেড, সেই জন্য এটা ট্রেডিং আওয়ারে এই ইনফরমেশনটা ডিসেমিনেট করতে মানা করা হয়েছে। আচ্ছা আমি একটু বলি ভাইয়া। জি আচ্ছা, আমি সিরাজ ভাই 1 মিনিট আপনাকে একটু গাইড দিয়ে দিই। সেটা হচ্ছে আপনি যদি এটা জানেন সেটাও একটু বলেন ভালো হয়, যে কোন কোন তথ্যগুলো পিএসআই, এটা একটা প্রশ্ন আসে দেখলাম আমি প্রায় ইনসাইডার ট্রেডিং। রাইট, আমি ওখানেই যাইতে চাচ্ছিলাম জাহিদ ভাই। তাহলে ভালো হয়, তাহলে এটা আপনি সহজ করে দিয়েছেন আমাকে, ওইখানেই যাইতে চাচ্ছিলাম। কামাল ভাইয়ের সাথে আমি অ্যাড করতে হয়, সাপ্লিমেন্ট করি আর কি। সেটা হলো, মনে করেন যে কেন পিএসআই দেয়া হয়, এটা হলো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন কোনগুলো, কোন বিষয়গুলোকে আমি প্রাইস সেনসিটিভ ইনফরমেশন বলবো? মনে করেন ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার হচ্ছে যে একটা কোম্পানির প্রত্যেকটা শেয়ারের এগেইনস্টে ওই কোম্পানির আয় কতটুকু। এটা যদি কোনো কারণে ট্রেডিং আওয়ারে দেওয়া হয় তাহলে কি হবে, এই ট্রেডিং আওয়ারে দিলে যারা আগে ইনফরমেশনটা জানবে, দ্যাট মিন্স দ্যাট ইজ কল দ্য ইনসাইডার ইনফরমার, তারা যখন জানবে তারা মার্কেট থেকে সব শেয়ার কিনে নিবে যদি ভালো ইনফরমেশন থাকে। খেয়াল রাখবেন, ইটস কল দ্য গুড ইনফরমেশন। কোনো কারণে যদি ব্যাড ইনফরমেশন থাকে, ইপিএসটা যদি খারাপ হয়, তারা সব শেয়ার বিক্রি করে দিবে ট্রেডিং আওয়ারের মধ্যে, তখন কি এটা 10 নামবে না মার্কেটে? রাইট। আচ্ছা, নেট অ্যাসেট ভ্যালু, ন্যাব এর ঘোষণাটা অবশ্যই ট্রেডিং আওয়ারের পরে দিতে হবে। যদি ন্যাব মনে করেন ছিল 10 টাকা, ন্যাবটা হচ্ছে কি যে একটা শেয়ারের এগেইনস্টে ওই কোম্পানির কত টাকার অ্যাসেট আছে। আপনি মনে করেন যে আপনি যদি কোনো কারণে লিকুইডেশনে যায় বা উইন্ডিং আপে যায় কোম্পানিটা, তাহলে ওই শেয়ার আপনার হাতে থাকলে কোম্পানি আপনাকে কত টাকা ফেরত দিতে পারবে, দ্যাট ইজ কল দা ন্যাব। তো মনে করেন যে ন্যাব ছিল 10 টাকা, কোনো কারণে বিএমআরই করলো, ন্যাব হয়ে গেছে 100 টাকা, এটা কি তাহলে ওই শেয়ারটা ডিমান্ড বেড়ে যাবে না? রাইট। এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। কোনো কারণে কোম্পানি বড় ধরনের ইনভেস্টমেন্টে যাচ্ছে, মনে করেন আপনার স্কয়ার কোম্পানি বা আপনার হচ্ছে যে বাংলাদেশের একটা কোম্পানি ইউনিলিভারের সাথে কোনো একটা বাইল্যাটারাল এগ্রিমেন্ট করতে যাচ্ছে, এই ইনফরমেশনটা হচ্ছে পিএসআই। কারণ ইউনিলিভারের সাথে একটা কন্ট্যাক্ট করার অর্থ কি, তার মানে কি এর মানে ফিউচারটা অনেক ভালো না, গ্রোথ অনেক ভালো না, এটা হলো একটা ইনফরমেশন। কোন কারো ডিভিডেন্ডটা যদি আপনি ট্রেডিং আওয়ারের মধ্যে দেয়, তাহলে ডিভিডেন্ডটা ছিল গতবার 10%, এবার দিয়েছে 25%, এটা হলো ভালো ইনফরমেশন। তাহলে ওই শেয়ারের স্কারসিটি দেখা যাবে, কেউ আর বিক্রি করবে না, যারা আগে পাবে তারা সব শেয়ার
মনে করেন যে বাড়িঘর বিক্রি করেও শেয়ার কিনবে, কারণ সে তো জানে যে শেয়ারটা তো বাড়বে, 10 দিনের মধ্যে শেয়ারটা 50% বাড়বে মোটামুটি। এই যে তারপর হোল্ডিং অফ দ্য শেয়ার, ফরেন ইনভেস্টমেন্ট, এই যে এই বিষয়গুলো হচ্ছে পিএসআই। এই জন্য পিএসআই যত বন্ড ইস্যুয়েন্স, হ্যাঁ বন্ড ইস্যু, কোম্পানি যদি বন্ড ইস্যু করে, বন্ড ইস্যু করে, এই যে বিষয়গুলো যেগুলো প্রাইসের উপর, ট্রেডিং আওয়ারের প্রাইসের উপর ইফেক্ট পড়ে, নেগেটিভ আর পজিটিভ দুটোই হতে পারে। দ্যাট ইজ কল্ড দ্য প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এই জন্য বলে যে অবশ্যই ট্রেডিং আওয়ারের পরে হতে হবে অথবা হলিডেতে হতে হবে, এবং এই ইনফরমেশনটা ওই দিনে 30 মিনিটস এর মধ্যে জানাইতে হবে। কোথায়? এক জায়গা না, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানাইতে হবে, ডিএসসি তে জানাইতে হবে, সিএসসি তে জানাইতে হবে, এবং তারা তাদের ওয়েবসাইটে এটা দিয়ে দেব, এবং নিজস্ব ওয়েবসাইটেও তারা দিয়ে দিবে। এই কারণে পিএসআইটি এত গুরুত্বপূর্ণ। আর কারণ কখনো একজন এমপ্লয়ি, একজন ম্যানেজিং ডিরেক্টর যখন জয়েন করে তখন কি সেটা পিএসআই হতে পারে? কারণ অবশ্যই অবশ্যই অবশ্যই, আচ্ছা অবশ্যই দিদি, সুন্দর একটা কোশ্চেন করেছেন। যেমন একবারে জ্বলন্ত বার্নিং একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আইডিএলসির বর্তমান ম্যানেজিং ডিরেক্টর কে জানেন আপনারা? আরিফ খান জয়। আরিফ খান জয়, মানে হি ইজ দ্য পারসন অফ ক্যাপিটাল মার্কেট আনপ্যারালাল। আমার কি বলবো, মানে বিশেষণে বিশেষায়িত করতে পারছি না, মানে এতটাই স্যার হোল্ড করে তার পার্সোনালিটি। এটা কিন্তু একটা পিএসআই আইডিএলসির জন্য, কারণ আইডিএলসি তে স্যার জয়েন করার অর্থই হচ্ছে যে ওই কোম্পানিটা ভবিষ্যতে ভালো হবে, এটাও পিএসআই। যদি এটাও পিএসআই, এমডি জয়েন কি পিএসআই সিএসবি বলতেছেন? হ্যাঁ অবশ্যই এটা শিওর না। না পিএসআই অবশ্যই ভালো, এমডি জয়েন করলে। এখন ধরেন আমার মতো লেথার্জিক লোক আইডিএলসি র এমডি হইলাম, তখন কি এটা পিএসআই হবে? অবশ্যই হবে। আপনার যে ক্রিয়েটিভিটি আছে আপনি সেটা দেখাচ্ছেন না, ওটা হয়তো জয় সাহেব দেখিয়েছে তাই উনি হয়ে গেছে। হ্যাঁ ওটা তখন সিএসআই হয়ে যাবে। ইভেন জাহিদ ভাই, ইভেন এই আপনি যদি কোনো ল্যান্ড কেনেন বা কোনো জায়গা কেনেন, আরিফিন ভাই যদি জয়েন করে তখন কি হবে? ওরে বাবা, আরিফিন ভাই জয়েন করলে আমরা নাই। মানে বলতেছেন, বলেন। আমি বলছি কেউ যদি জমি কেনে, মনে করেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস জমি কিনবে আপনার হচ্ছে ইতে গাজীপুরে বা কোথাও, তো সেটাও কিন্তু পিএসআই। রাইট। ল্যান্ড পারচেজ, ল্যান্ড সেল সবই পিএসআই এর মধ্যে। এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি দেখছি একটা প্রশ্ন উল্টাইছিলাম যে পিএসআই কোন এটা তো ইম্পর্টেন্ট, এই পিএসআই টা ইম্পর্টেন্ট, এটা শর্ট নোট আকারে আসতে পারে। সম্ভবত ইনসাইডার ট্রেডিং এটার ভিতরে আছে, এটা শর্ট নোটে আসতে পারে। না ইও আসে কোন আচ্ছা, তারপরে আগে আমরা তাহলে শুনেন, আমি বলতো ডে করলে আমার আবার সংশোধন করে দিয়েন ভাই। অবশ্যই সেটাই বলছি। আমার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই কেমন আছেন? জি ভাই ভালো। আপনার নেটওয়ার্ক দুর্বল, এটাকে খাওয়ান টাউন একটু। হ্যাঁ সেটাই করতে হবে। আচ্ছা ভাই, এখন মোটামুটি শুনতে পাচ্ছি। ওই যে কোন ভাই যেটা বললো ইনসাইডার ট্রেডিং, তো এইটা একটু আলাপ করে ফেলবেন কিনা এই মোটামুটি এটার সাথে? ইনসাইডার ট্রেডিংটা সিরাজ ভাই আলোচনা করে ফেলেন। আচ্ছা, ইনসাইডার ট্রেডিং হচ্ছে যে কোনো কারণে মনে করেন যে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ওই চাকরির সুবাদে আপনি সব ইনফরমেশন গুলো জানেন, যে এই কোম্পানির ডিভিডেন্ড কত। আপনি মনে করেন কোম্পানির সেক্রেটারি, আমাদের দিয়েই বুঝাই না, মানে হবু কোম্পানির সেক্রেটারি আর কি, তো কোম্পানির সেক্রেটারি ধরে নিলাম। তো কোম্পানির সেক্রেটারি তো আপনি কিন্তু সব জানেন যে এই কোম্পানিটার ইপিএস কত, ডিভিডেন্ড কালকে কত ঘোষণা হবে, সমস্ত কিছু আপনি জানেন। কোনো কারণে কি করলেন আপনি আপনার নামে তো কোনো অ্যাকাউন্ট থাকতে পারবে না, তাই না, ওই ইতে নরমালি। তো কি করলেন, আপনার ওয়াইফের নামে বা আপনার শালার নামে বা আপনার শালিকার নামে বা আপনার ভাইয়ের নামে অ্যাকাউন্ট আছে, আপনি প্রচুর শেয়ার কিনালেন, যে ইনফরমেশন তো আমি জানি। তো যখন আপনি এটা করবেন, এটা হলো ইনসাইডার ট্রেডিং। তার মানে আমরা সাধারণ পিপল জানার আগে তথ্যটা আপনি জেনে যাচ্ছেন, মানে ইউ আর দ্য ইনসাইডার। ব্যাপারটা হচ্ছে এরকম মনে হয় যে আপনার নিউজটা যখন কোম্পানিতে সার্কুলেট, মানে বাইরে নিউজ পেপারে বা ওয়েবসাইটে দেওয়ার আগে নিজেরাই ওই মানে নিউজটা ইউজ করে যদি আমরা কেনা বা বিক্রি, আমার কথা সহজ করে আমি যাচ্ছিলাম ওইখানেই, আপনি বলে দিলেন সেম। রাইট বলেছেন, মানে পাবলিকলি জানার আগে আমি কাজটা করে ফেললাম। এটা রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, লাগাতে পারি। তারপরে কি আসলো? ডিরেক্ট লিস্টিং অফ সিকিউরিটিজ, ওটা তো সামনে আমরা আলোচনা করেছি, এটা
সেম জিনিস। আচ্ছা এটা আমরা আলোচনা বাদ দিই। তারপরে হোল্ডিং অফ এজিএম, বলেন আপনারা আগে এটা আলোচনা করেন, তারপর আমি ফিনিশিং দেব যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। আমরা আগে সেকশনটা বের করে নিই, তাহলে পরে ভবিষ্যতে হ্যাঁ, পড়তে হ্যাঁ, সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 24, আমার ভাই 24 নম্বর সেকশনে আছে রেগুলেশন, রেগুলেশন 24 নাম্বার, হ্যাঁ। রেগুলেশন 24। 24। আচ্ছা রেগুলেশন 24, রেগুলেশন আচ্ছা 24। আমি একটু পড়ি, হ্যাঁ বের করেন। হ্যাঁ করেন করেন। বলতেছে যে annual general meeting AGM shall be called by the issuer listed securities within 45 working days from the record date or commencement of book closure as the case may be. তাহলে এটা হইতে হবে হচ্ছে রেকর্ড ডেট থেকে 45 দিনের ভিতরে, সরি 45 ওয়ার্কিং ডেজ এর ভিতরে, যে অর্থাৎ আচ্ছা। যেদিন রেকর্ড ডেট, বলেন। না আরো একটু আছে মনে হয় লেখা, পড়েন আরো আচ্ছা, তো আচ্ছা। থাকার কথা। আরো আচ্ছা আছে। আচ্ছা আরো পড়ি। হুম। তারপরে the issuer of listed security shall hold their annual general meeting in its Gregorian calendar year, and the issuer shall discuss its annual general meeting strictly in conformity with the provision of the Companies Act, provided that no benefit in cash or kind or other from cash dividend or stock dividend shall be paid to the holder of equity securities. 3 হচ্ছে the annual general meeting shall be held within the city, town or locality in which the registered office of the company is situated, provided that the commission in special circumstances upon application of the company permit for holding such AGM at any other place. আচ্ছা এখানে আরো একটা আছে 24-25টা পড়তে হবে। 24 সামাইটা একটু করি আমরা। সেটা হচ্ছে যে রেকর্ড ডেটের 45 ডেজ এর ভিতরে হবে, সিটি লোকালিটির ভিতরে হতে হবে, লোকালিটির বাইরে হইলে পারমিশন লাগবে। আর হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড ছাড়া অন্য কোনো গিফট দেওয়া যাবে না। আর পরে যেটা আছে 25 নম্বর নোটিশ পিরিয়ড 14 দিন ছিল, পাওয়া লাগবে না এখন, অবশ্য মানে সম্ভবত এটা 21 দিন হয়েছে। এখন কেউ কিছু অ্যাড করলে অ্যাড করেন। আচ্ছা এখানে বলেন, এখানে বলেন আমরা সালমা বলেন। হ্যাঁ এখানে আমরা যেটা শিখলাম যে রেকর্ড ডেটের 45 ডেজ এর মধ্যে এজিএম অনুষ্ঠান করতে হবে। প্রত্যেক বছরের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এজিএম করতে হবে। তারপরে সিটি, টাউন, লোকালিটি, রেজিস্টার্ড অফিস যে জায়গায় আছে ওই জায়গায় করতে হবে। আর বাইরে যদি করতে চায় তাহলে পারমিশন নিতে হবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। আর ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড ছাড়া অন্য কোনো গিফট অ্যালাউ করা যাবে না। আচ্ছা হ্যাঁ, আর আর দুটো পাশাপাশি আর দুটো আইন আছে, সেটা হচ্ছে যে কোম্পানিজ অ্যাক্টে 15 মাসের ভিতরে এজিএম করতে হবে, দুইটা এজিএম 15 মাস। আর আচ্ছা। অ্যাকাউন্টস থেকে সম্ভবত 6 মাস কি 9 মাস এরকম একটা আছে। আচ্ছা কোম্পানিজ অ্যাক্টের কোথায় আছে এটা? 81 এ, সেকশন 81 কোম্পানিজ অ্যাক্ট। ফাইন, চমৎকার আলোচনা হচ্ছে। আরে ভাই রে ভাই, আমরাই তো এখন দেখি সিপিডি হয়ে যাচ্ছে, দারুণ সিপিডি হচ্ছে। ভাইয়া বলেন না, কেউ কিছু হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ভাইয়া ওই এরিয়ার ব্যাপারে আর কি, ওই এরিয়ার ব্যাপারে মানে আমার কাছে আসলে পেপারসগুলো নাই, আপনারা যেটা হাতে নিয়ে বসে আছেন ওটা, সেটা হলো যে রেজিস্টার্ড অফিসের কত কিলোর মধ্যে এজিএম করতে হবে এরকম একটা নির্দেশনা কি আপনি বলতে পারবেন? কিলোমিটার না, যেই টাউনের রেজিস্টার্ড অফিস ঢাকা হলে ঢাকা, কুষ্টিয়া হলে কুষ্টিয়া, চিটাগাং হলে চিটাগাং, এটাই মানে কোন কিলোমিটার বা মাইল কেউ একজন না, না। বলছিল একবার, এরকম কোনো কিছু বলা নাই। না 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 আমি একটু বলি, বলি একটু। আচ্ছা এটা হচ্ছে যে আগে একটা নিয়ম ছিল যে যেখানে রেজিস্টার অফিস সেখানেই করতে হবে, ঢাকা হলে ঢাকা, যেটা বললো জাহিদ ভাই। এখন কিন্তু এটা আপনার করতে পারবেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পারমিশন দিয়ে আপনি অন্য জায়গাও করতে পারবেন। আমি একটা বার্নিং এক্সাম্পল দিই। আমি যখন ইস্টার্ন কেবলসে ছিলাম, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের একটা কোম্পানি ইস্টার্ন কেবলস, তো ওইটার রেজিস্টার অফিস হচ্ছে আপনার ঢাকাতে, কিন্তু চিটাগাঙে, কিন্তু আমরা ঢাকাতে সবসময় এজিএমটা করতাম। পরবর্তীতে বললো যে না, যেখানে রেজিস্টার অফিস সেখানেই করতে হবে। তো আমরা আবার সেখানে করলাম, করার পরে আমরা আবার পারমিশন চাইলে অনেকে বললো যে না, আমরা তো চিটাগাং যেতে পারি না, তাহলে এটা কি করা যায়?
তখন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম এবং তারা আমাদের কনস এন্ড কনস সব তুলে ধরলাম। তখন কিন্তু তারা আবার অনুমতি দিল যে না, আপনারা রেজিস্ট্রার অফিসের বাইরেও করতে পারবেন, কিন্তু কোনো কিলোমিটার এগুলো কোনো কিছু বলা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সেক্ষেত্রে আরেকটা ইস্যু ছিল যে আগে তো দেখতাম আমরা যে এই ফ্যাক্টরি সার্ভিসেস তো এটা কি এখন বন্ধ হয়ে গেছে? এই যে শোনা যায় না, একটু বলেন না। শোনা যাচ্ছে না ভাইজান, মানে বলছি শোনা যায় না। ফ্যাক্টরি প্রেমিসিসে এর আগে এজিএম হতো, তো এখন কি সেটা কি মানে চালু আছে না বন্ধ হয়ে গেছে ওইটা? না ওটাও চালু আছে। না তাহলে ইস্যু কিন্তু দুইটা দাঁড়ালো, একটা হলো রেজিস্টার্ড অ্যাড্রেস আর একটা হলো ফ্যাক্টরি অ্যাড্রেস। আমরা তাহলে কোনটা এখন মানে ফলো করব? রেজিস্টার্ড অ্যাড্রেস, রেজিস্টার অফিস। কিন্তু ভাই থাকবে এবং একটাই থাকবে। কিন্তু ভাই তো রেজিস্টার্ড অ্যাড্রেস নাও হতে পারে, সেক্ষেত্রে না নাও হতে পারে। যেমন আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে প্রগতি ইন্ডাস্ট্রিজের রেজিস্টার অফিস হচ্ছে আপনার কিন্তু আগ্রাবাদে, কিন্তু ওদের ফ্যাক্টরি অফিস হচ্ছে সীতাকুণ্ডে। এখন কেন করা হয় আমি আপনাকে বলি কেন করা হয়। কারণ হচ্ছে যে আগ্রাবাদে জায়গা নাই ওদের, কোথায় এজিএমটা করবে। আর একটা হচ্ছে রেজিস্টার যখন আপনার ফ্যাক্টরিতে করা হবে, ফ্যাক্টরি প্রেমিসিসে করা হবে, সিবিএ থেকে ওদের একটা ডিমান্ড থাকে যে আমরা যদি এই যে বড় বড় লোক আসবে, আমরা তো দেখতে পারি না, চেয়ারম্যানকে দেখতে পারি না, ডাইরেক্টরদের পারি না। তখন করে কি আপনার ওই ফ্যাক্টরিতে করলে তারাও উজ্জীবিত হয়, কাজের প্রতি তাদের একটা মানে আলাদা একটা মোটিভেট কাজ করে, যার কারণে এটা করা যাবে। ওই আশেপাশে ওই সিটিতেই হইলে কোনো সমস্যা নাই। কিন্তু ভাই চিটাগাঙে না, ফ্যাক্টরিটা যদি অন্য সিটিতে হয় সেক্ষেত্রে করণীয়টা কি? ধরেন আপনি ঢাকা আর সেটা অনুমতি নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে এটাই পয়েন্ট, মানে এসএসসি এর পারমিশন নিতে হবে এটার জন্য? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই পয়েন্ট এটার জন্য থ্যাংক ইউ ভাই। জি ওকে লাগাই। হ্যাঁ ভাই, আর কারো কিছু না থাকলে আমরা যাইতে পারি। না থাকলে আমরা আগাই, তারপর এটা অলরেডি কিছু বলবেন না? না ঠিক আছে, এখন আমরা আগাইতে পারি। স্যার এজিএম ডেট এন্ড হোল্ডিং অফ দ্য এজিএম, এটা তো মূলত আলোচনা করলাম। জি এই যে এজিএম প্লেস তো আলোচনা করা হলো কোথায়, আর এজিএম এর ডেট তো ওই যে নোটিশ ডেট তো 14 দিন ছিল, 21 দিন কি পাস হয়েছে মনে হয় সম্ভবত রিসেন্টলি। এটা তো মূল বেসিকটা হচ্ছে যে আপনার প্রথমে কি করতে হবে, এজিএম ডেট, ওই যে রেকর্ড ডেটের আমরা যদি বললাম কি রেকর্ড ডেটের 45 ডেজের ভিতরে এজিএম হতে হবে। দুটো এজিএম এর ডিফারেন্স 15 মাস হবে না। আর সিরাজ ভাই যদি একটা জিনিস হেল্প করেন, আমি এটা ভুলে গেছি, তবে আছে যে অ্যাকাউন্টস পাস হওয়ার 6 মাস অথবা 9 মাস এর ভিতরে এজিএম হলো, এরকম একটা জিনিস আছে 83 বা 85 এরকম একটা সেকশন আছে। এই তিনটা জিনিস আমার যত মনে পড়ে। হ্যাঁ কি বলতে হবে বলেন। ওইটা কত কয় মাস ওইটা মাস না 9 মাস? এই যে নরমাল হচ্ছে 6 মাস, বুঝছেন? 6 মাস হচ্ছে কার জন্য? 6 মাস হচ্ছে যে ইনকর্পোরেশন প্রথম যে জিএমটা করবে তার জন্য 6 মাস, মনে রাখবেন। আমি ওইটা জিজ্ঞাসা করি নাই। অ্যাকাউন্টস যেদিন ক্লোজ হলো ওদিন থেকে জানি কয় মাসের ভিতরে এজিএম করতে হয়, এরকম 6 মাস এটাই যত যাচ্ছে 6 মাস সম্ভবত 83 তে আছে, 83 বা 6 মাস, এটা 6 মাস। হ্যাঁ 6 মাস। তাহলে কল ভাই এখন আপনি করতে পারেন, বলতে পারেন কি আমরা করলাম। না এখন তো আমরা ইয়াতে আছি, এজিএম এর এজিএম এর ডেট। আচ্ছা এজিএম এর ডেটটা ওই যে সেকশন 81 যেটা কোম্পানিজ অ্যাক্ট 1994 এ যেটা আছে, ওখানে শুধু 15 মাস আছে, দুইটা এজিএম এর ডিফারেন্স 15 মাস, এটা লেখা আছে। 15 মাসের বেশি হবে না, অনধিক 18 মাস, বুঝছেন? সেটা ফার্স্ট প্রথম এজিএম। হ্যাঁ প্রথম এজিএম ভাই। হ্যাঁ আর পরবর্তী এজিএম 15 মাসের বেশি ডিফারেন্স হবে না। জি আচ্ছা, তিনটা জিনিস মনে রাখবেন এখানে, তিনটা জিনিস মনে রাখবেন। আরে জাহিদ ভাই, তিনটা জিনিস। একটা হলো ফার্স্ট যখন কোম্পানি গঠন হবে ওই কোম্পানির ক্ষেত্রে মানে যদি আমি মানে ইয়ার হিসাবে বিবেচনা করি তাহলে 18 মাস, আর হচ্ছে আপনার হিসাবে
6 মাস। ইনকর্পোরেশন থেকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে যখন আমি করব রেজিস্ট্রেড হব তখন 6 মাস। আর নরমাল এক্সিস্টেন্ট কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আপনার 15 মাস, আর অ্যাকাউন্টস এর পরে হচ্ছে 6 মাস। এই তিনটা জিনিস। তাহলে আমরা কি পাইলাম, সামারি করলে কি পাইলাম? ফার্স্ট এজিএম, একটা কোম্পানি ফার্স্ট এজিএম হচ্ছে সর্বোচ্চ 18 মাস, আর রেজিস্টার হওয়া থেকে 6 মাস। এজিএম টু এজিএম হচ্ছে 15 মাস। 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্টস হওয়ার পরে 6 মাস। আর রেকর্ড ডেট থেকে 45 ডেজ। রেকর্ড ডেট থেকে 45 ডেজ এর মধ্যে একটা জায়গায় বলা ছিল আপনারা যদি 45 ওয়ার্কিং ডেজ, সরি হ্যাঁ ওয়ার্কিং ডেজ 14 দিন থেকে 45 ডেজ এর মধ্যে, এই কথাটা বলা ছিল আমি যদি ভুল না করি। না এটা আছে 24 এর একে আছে, দেখেই বলতেছি। 14 দিন লেখা নেই। লেখা নেই না? না 14 দিন লেখা নেই, লেখা আছে 45 ওয়ার্কিং ডেজ সরাসরি 24 এর একে আছে। আচ্ছা সামনে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু ওয়ার্কিং ডেজ হ্যাঁ ওয়ার্কিং ডেজ। এগুলো হচ্ছে এজিএম এর ডেট কাউন্টের জন্য এইগুলো মনে রাখতে হবে। হ্যাঁ রাইট। নাই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারো সমস্যা থাকলে বলেন। কেউ কিছু বলবেন? 45 আমাদের সবাই জয়েন করছে, আরিফিন ভাই জয়েন করছে তো মনে হচ্ছে। আরিফিন ভাই অফ কেন? এই ভালো লোকজন জয়েন করছে, আমরা খারাপ লোকজন কথা বলতেছি, তো এই পরে তো ধরে মারবে আমাদের। না মারবো না আপনাদের আলোচনা শুনতেছি আমি খালি। আচ্ছা শুনেন, ঝামেলার মধ্যে আছি জন্য কথা বলতে পারতেছি না। মরিবাচি যাই হোক, আমরা আলোচনা করতে থাকি, কেউ যদি ভুল না ধরে দেয় এটাই রেকর্ডেড। তবে আমি শুধু একটা জিনিস অ্যাড করি সিরাজ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে ওই যে এজিএম ডেট থেকে 9 মাস পর্যন্ত আবার একটা ইয়ে আছে। ওটা বিশেষ পারমিশনে? না মানে আপনার এক ধরেন এজিএম ডেট থেকে হলো ধরেন, মানে সরি এজিএম ডেট না, আপনার হলো অ্যাকাউন্টস থেকে ইয়ার ক্লোজিং ডেট থেকে হলো 9 মাসের মধ্যে। হ্যাঁ ওইটাই তো জিজ্ঞাসা করছিলাম, ওটা 6 মাস না 9 মাস কোন কথা হবে? সেটা তো 9 মাস 9 মাস ওইটাই আছে তো, ওইটার কথা জিজ্ঞাসা করছিলাম। সেটা হচ্ছে যে ওই হ্যালো, শোনা যাচ্ছে না ভাই? জি শোনা যাচ্ছে। সিরাজ ভাই শুনতে পাচ্ছি। না ওই যে আর এইরা আরিফিন ভাইয়ের কথাটা আমি শুনতে পাইনি, আবার যদি আরিফিন ভাই একটু বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার মানে ইয়ার এন্ডিং ডেট থেকে 9 মাসের মধ্যে এজিএম করার একটা ইয়ে আছে, প্রভিশন আছে। ইয়ার এন্ডিং থেকে, আর অ্যাকাউন্টস কমপ্লিট হওয়ার কয় মাসের মধ্যে, সেটা আমি বলছিলাম। অ্যাকাউন্টস কমপ্লিট হওয়ার বোধহয় এই 9 মাসের মধ্যে। 9 মাসের মধ্যে না? ওইটা ইয়ার এন্ডিং, ওইটাই ওই ইয়ার এন্ডিং আর অ্যাকাউন্টস ক্লোজিং একই 9 মাস। ওইটা একই, আলাদা পার্থক্য নেই। 9 মাস। আচ্ছা ওইটা 9 মাস, ওইটুকু আমি কনফার্ম। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আরিফিন ভাই 9 মাস কোনটা ভাই, একটু আরেকবার বলবেন? সেটা হচ্ছে আপনার মনে করেন অ্যাকাউন্ট ক্লোজ বা ইয়ার এন্ডিং যদি 30 জুন 2020 মনে করেন আপনার ইয়ার এন্ডিং হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 9 মাস সময় পাবেন এজিএম ডেট করার। আচ্ছা, এটা একটা অপশন আছে। এই কিন্তু উইদিন দা ইয়ার হইতে হবে আবার। যেমন আমি একটু বলি, কথাটা ক্লিয়ার হলো না, একটা एग्जांपल দিয়ে বলুন। আপনি যেমন 31 ডিসেম্বর হচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ হয়, বুঝছেন? আমি বলি সেপ্টেম্বরে 30 পর্যন্ত পারবেন না এজিএম করতে, এটাই বলতে চাই। আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে ধরেন আপনার জুনে আপনার অ্যাকাউন্টস ক্লোজ হইলো, সেই ক্ষেত্রে আপনি পরবর্তী বছরের মার্চ পর্যন্ত আপনি সময় পাবেন, 31শে মার্চ পর্যন্ত আপনি সময় পাবেন। যেটা আমার অনেকগুলো কোম্পানিতে আমি এটাই করি, 31শে মার্চে গিয়ে আমি এজিএম করি। আর যেসব কোম্পানি মনে করেন যে আপনার হলো যে আর কিছু কোম্পানি আছে আমি 6 মাসের মধ্যে করি। সো অ্যাকাউন্ট ক্লোজের থেকে আপনি 9 মাস পর্যন্ত সময় পাবেন এজিএম করার, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে আপনার ইয়ারটা আবার মাথায় রাখতে হবে, ওই দিনই ইয়ার হতে হবে, ওই দিনই ইয়ার হতে হবে। হ্যাঁ, মানে বছরে একটাই হইতে হবে, বছরে একটা, এবং 15 মান্থসের মধ্যে হলো কোম্পানিজ অ্যাক্ট 1994 এর এই সেকশন 81 আছে। একটা তো ই হলো না যে পরবর্তী বছর আপনি বলতেছেন পরবর্তী বছরে মার্চে, তাহলে কি চেঞ্জ হয়ে গেল না ইয়ার?
না না না, ইয়ার চেঞ্জ হয় নাই, কারণ আপনার তার পরের বছরের এসিএম আবার ওই ওই পরের তার পরের বছরের ইয়াতে মার্চে হবে। ও সেই ঠিক আছে ধরেন বুঝছি। ধরেন আপনি জুনের 2019 এর জুনে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হইলো, আপনি এজিএম করলেন 20 এর মার্চে, আবার 20 এর জুনে যে অ্যাকাউন্ট ক্লোজ হইলো সেটা আপনি করবেন 21 এর মার্চে। তার মানে আরিফিন ভাই, তার মানে পরবর্তী কিন্তু আর আমি দেখে নিতে যাইতে পারি, ইচ্ছা করলেও কিন্তু আবার 9 মাস কিন্তু আমি নিতে পারতেছি না, নাকি পাচ্ছি? না, আপনি 9 মাস নিতে পারতেছেন, আপনি 9 মাস থেকে 6 মাসের ভিতরে রাখতে পারতেছেন, মানে আপনি আপনি চাইলে জানুয়ারিতেও আপনি এজিএম করতে পারবেন, কিন্তু ডিসেম্বরে পারবেন না। কথাটা কি বুঝতে পারছেন আমার? ওই বছরে আর পারবেন না। ওই বছরে আর পারবেন না। আমি মনে হয় পরের বুঝছি। বছরে আপনার 3 মাসের যে টাইমটা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসে যে কোনো মাসে আপনি করতে পারবেন ঘুরায় পেঁচায়, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট 9 মাসের মধ্যে তো হইতে হবে। কিন্তু আবার আপনি আগের ক্লিয়ার বছরে হয়েছে পারবেন। ভাই, ক্লিয়ার হয়েছে। তার মানে আমি অবশ্যই হচ্ছে আমার জানুয়ারি থেকে মার্চের মধ্যেই করতে হবে, তাই না? কারণ আমি যদি এদিকে আসি আবার 6 মাস কম হচ্ছে, আবার মার্চের না, পরে গেলে আবার 9 মাসের বেশি হয়ে যাচ্ছে। না, আপনি ডিসেম্বরে করলে আবার, কারণ আপনি তো মার্চেই করছেন আগের বছরে না, এজিএম, আমি ডিসেম্বরে ওটাই তো আপনি এক বলতেছি বছর যে ধরে আমি করেন না। ডিসেম্বরের আগে করতে মানে 31শে ডিসেম্বরের মধ্যে আমি করতে পারবো না, তাহলে তো আমি এক বছরে না, দুটোই জিম হয়ে যাচ্ছে। দেখেন হয়ে আমি যাচ্ছে, বলি right. ক্লিয়ার হয় কিনা। আবার ওইদিকে আমি যদি সর্বোচ্চটাও নেই, সেটা মার্চ 31শে মার্চের পরে আমি যেতে পারবো না, কারণ তাহলে 15 মাস না, এক্সিট ডেফিনেটলি হয়ে যাবে। পারবেন না। ক্লিয়ার পারবেন হয়েছে, না। থ্যাংক ইউ ভাই আরিফ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, সামনে লেখা যান। তো পড়া যায় না এখন। হ্যাঁ না, আমার ভাই লেখা পড়া যায় না, কারণ ঝাপসা হয়ে গেছে। তাই নাকি? ব্যবসা হলো খান ভাই, আগে তো ভালো ছিল ভাই, ব্যবসা হয়ে গেছে নাকি? লেখা তো আগে ভালো ছিল ভাই। এই কামাল ভাই, আপনি কি করছেন? ঝাপসা ঝাপসা লাগে কে? কি যে করতেছে ভাই বুঝছেন, আরিফিন ভাই আর হচ্ছে কি বলে আমাদের কামাল ভাই হচ্ছে আমাদের ইন্সপিরেশন, কিন্তু এই যে ঝাপসা মাপসা দিচ্ছে আমরা তো বুঝতে পারছি এই না ভাই, ভাই। রাত হইছে না, কুয়াশা পড়তেছে না? ভাই আশেপাশে লোকজন আছে ভাই, মারবে কিন্তু। না আসলে আচ্ছা, একবারে ঝাপসা আসছে কামাল ভাই, একবারে একবারে ঝাপসা হয়ে গেছে না? আবার আবার পড়া যাচ্ছে না, আবার শেয়ার পড়া আপনি শেয়ার অফ করে আবার দেন। আচ্ছা, আবার পড়া দিচ্ছি। যাচ্ছে না। এই ভালো ডিসকাশন হচ্ছে আরিফ ভাই, কিন্তু মানে হ্যাঁ, চমৎকার ডিসকাশন হচ্ছে। অনেক সুন্দর এই যে হচ্ছে। এখন মানে ক্লিয়ার কিনা দেখেন। না, আগের মতোই ভাই। আগের ভাই মতো? ঝাপসা হ্যাঁ রাত ভাই। হলে কি হবে? রাত যত গভীর হবে তত তো জিনিস ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ইয়াস না, এই ভাই আছে। আচ্ছা, পড়া যায় কিনা বলেন? অনুমানের উপর পড়া যায়। পড়া তো যায় না রে ভাই, হোল্ডিং অফ বোর্ড মিটিং এতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু বাকিগুলো ভাঙা। For আচ্ছা, finalization of the second quarterly report. এই তো গুড। এই তো চোখে তারা আছে। এইগুলি যেগুলি বিবাহিত, এগুলি তো মারা। সাইড ভাই তো ইয়ে খাইছে, এই যে কি জানি কয়, ছোট মাছ ভিটামিন এ বেশি খাইছে। আরে ভাই আমি লিখছিলাম সেই জন্য আমি পড়তে পারছি, তাছাড়া কিছু না। Holding of board meeting for finalization of the second quarterly report. Holding of board meeting for finalization of the second quarterly report. এটা পড়েন, আমরা তারপরে বলি আচ্ছা, মানে কি আছে। এখন এখানে এটা হলো কোশ্চেন আর কি। Explain the following in brief under the provisions of the listing guidelines. হ্যাঁ, holding of board meeting for finalization of the second quarterly report. আচ্ছা, second quarterly এটা report, তো বের করে নি, এটা শুনে পড়তে। হ্যাঁ, সেকেন্ড কোয়ার্টারলি রিপোর্টে নরমালি কি হয়, আমাদের কোয়ার্টারলি একটা অ্যাকাউন্টস দিতে হয় আরজিএসসি তে জমা, আরজিএসসি সিকিউরিটি এক্সচেঞ্জ না কমিশন। না, আরটিএসি তে কেন জমা দিবেন রে ভাই? না, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথা বলতেছি। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা এটা একটু পড়ি। হ্যাঁ, হ্যাঁ, পড়েন। এটা ওই যে লিস্টিং রেগুলেশনও আছে, কিন্তু স্যার বলছিল যে লিস্টিং রেগুলেশনের পরে 2018 সালে একটা নোটিফিকেশন আছে বিএসসিসি, বুঝছেন? ওই নোটিফিকেশন থেকে এটা নিতে বলছে, কারণ ওইটা এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে ওই সিগনেটারিতে আর কিছু বেসিকই আছে। তো আচ্ছা, এটা রেগুলেশন কত? এটা রেগুলেশন কত জাহিদ ভাই? না রেগুলেশন, কারণ ভাই আপনার কাছে কি আছে? ওই যে বিএসসিসি এর নোটিফিকেশন আছে ফিনান্সিয়াল রিপোর্টিং এর। বিএসসিসি ভাই এটা আমার যতটুকু হয়েছে যে এই আপনার হাফ ইয়ারলি একটা রিপোর্ট ছাপাইতে হবে। না, এটা কোয়ার্টারলি। হাফ ইয়ারলি রিপোর্ট কেন?
না Quarterly। সেকেন্ড কোয়ার্টারলি মানে তো হাফ ইয়ার। না না, এটা প্রত্যেক কোয়ার্টারই করতে হবে। না, প্রত্যেক কোয়ার্টার আপনি তো রিপোর্ট ইয়েতে পত্রিকায় দিবেন, বাট এটা আপনার হাফ ইয়ারলি ইয়েতে রিপোর্ট ছাপাইতে হবে। আপনার হাফ ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা ইয়ে করা লাগে, ছোট ব্রোশিউরের মতো করা লাগে। এটা তো প্রত্যেক কোয়ার্টারই আচ্ছা করতে শোনেন, হয়। কে বলছিলেন জানি হাফ ইয়ারলি করা লাগে? আরিফ আমি ভাই নাকি? বলছি আতিক। আচ্ছা আতিক ভাই শোনেন, হাফ ইয়ারলিটা করা লাগতো, এটা হচ্ছে 15 সাল বা 16 সাল পর্যন্ত সম্ভবত ছিল, তারপরে এটা ক্যান্সেল হয়ে গেছে। ওই আইনটা এখন আর নাই, এখন আর হাফ ইয়ারলি করা লাগে না, ঠিক আছে? ওইটা এক সময় ছিল। আর এটা যেটা আছে সেটা হচ্ছে লিস্টিং রেগুলেশনের হচ্ছে 16 নম্বরে। হ্যাঁ, কারণ ভাই 16 নাম্বারটা 16। আর হচ্ছে যে কিন্তু আমরা করব হচ্ছে যে ওই কর্পোরেট গভর্নেন্স কোড যখন দেয় তখন সাথে একটা ফিনান্সিয়াল রিপোর্টিংও দিছিল, বিএসসিসি স্যার দিছিল, খেয়াল করছিল কিনা যায়, মনে আছে কিনা আমি জানি না, স্যার সেদিন পড়াইছেও কিন্তু ওইটাই। আচ্ছা, অ্যাডপশন অফ কোয়ার্টারলি ফিনান্সিয়াল স্টেটমেন্টস যেটা এইটাই, তাই না? হ্যাঁ এইটাই রেগুলেশন 16। এখানে যেটা লেখা আছে যে হোল্ডিং অফ বোর্ড মিটিং বলতে the company shall notify to the commission and the exchange in advance date time of its board of directors meeting, especially call for consideration or adoption or its quarterly financial statement for declaration of any entitlement including interim dividend for the shareholders before 3 working days of holding such meeting। অর্থাৎ যে দিনটা মিটিং হবে তার 3 দিন আগে এসিসি রে জানাতে হবে। এটা যেটাতে হচ্ছে আপনি কোয়ার্টারলি নিবে। আচ্ছা জাহিদ ভাই, এটা কি আপনার ক্লিয়ার নোটিশ নাকি ইয়া নোটিশ? ক্লিয়ার নোটিশ বলতে এটা রেগুলেশন 16। না, আমি বলতেছি এখানে যদি আপনার 3 দিন কি ওয়ার্কিং ডেজ, 3 Working working days। days, 3 working days, 3 ওয়ার্কিং ডেজ। notice period, 3 working days of holding of such meeting, NAV per share, net asset value per share, EPS, ওখানে যে যেগুলো আছে সেটা হচ্ছে ধরেন net operating আচ্ছা। cash flows per share। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করতে পারি কিনা একটু বলবো ভাই? আমি একটু একটু অনুমতি শেষ দেন করি আপনারা? সিরাজ ভাই। আচ্ছা। Declared net operating cash flows per share be declared। এখানে কি কি ডিক্লেয়ার করতে হবে? NAV ডিক্লেয়ার করতে হবে, EPS ডিক্লেয়ার করতে হবে, NOCFPS ডিক্লেয়ার করতে হবে, এবং কম্পারেটিভ নেট পার শেয়ার, কম্পারেটিভ নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, EPS and NOCFPS, net operating cash flows per share, be disclosed, but no interim stock dividend or bonus be declared। তারপরে এই হলো আপনার কোয়ার্টারলি ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর ক্ষেত্রে বোর্ড মিটিং এ এটা প্রেজেন্ট করতে হবে এবং এগুলি ডিক্লেয়ার করতে হবে। Am I right or wrong? সিরাজ ঠিক ভাই। আছে, ঠিক আছে, রাইট ভাই। ওই যে আমি বলছিলাম যে এই কোয়ার্টারলি রিপোর্ট গুলো কত দিনের মধ্যে মানে প্রকাশ করতে হয়, এর একটা আমি একটু রিকল করে, সবাই জানেন, রিকল করে দিতে চাই। রিকল করেন সিরাজ ভাই। সেটা হলো ফার্স্ট কোয়ার্টার হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টার শেষ হওয়ার 45 দিনের মধ্যে, ফার্স্ট কোয়ার্টার শেষ হওয়ার 45 দিনের মধ্যে অবশ্যই আপনাকে এটা ডিসক্লোজ করতে হবে বা আপনি মিটিং করতে হবে। আর থার্ড কোয়ার্টার শেষ হওয়ার 45 দিন না তো ভাই, ফার্স্ট কোয়ার্টার এভরি কোয়ার্টার নাকি? না এভরি কোয়ার্টার না, সেকেন্ড কোয়ার্টার এন্ড থার্ড কোয়ার্টারে এক মাস, ফার্স্ট কোয়ার্টার 45 দিন। এই শোনেন সিরাজ ভাই ঠিক বলছে, বুঝছেন? ফার্স্ট কোয়ার্টার 45 জুন ভাই, সিরাজ ভাই জুন এন্ডিং শেষে 45 দিন, তাহলে ফার্স্ট কোয়ার্টার। না ভাই না, সেটা না। আমি বলি জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাই না ভাই? এই যে শেষ হলো না 3 মাস, এই 3 মাসের লাস্ট 45 দিনের মধ্যে অবশ্যই আপনি ডিসক্লোজ করতে হবে। আর সেকেন্ড থার্ড ফোর্থ হলো 30 দিন করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখেন আপনারা। ওটা 120 দিন, ওটা 120 দিন, সরি একবার ভুলে গেছি। সেকেন্ড থার্ড ফার্স্ট কোয়ার্টার 45 ডেজ। হ্যাঁ ফার্স্ট কোয়ার্টার 45 ডেজ। সেকেন্ড এন্ড থার্ড হলো নোটিফিকেশন ডেটটা একটু আমি বলে দেই, 20 জুন 2018 বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এটা হয়েছিল। 20 জুন 2018। দারুণ আছে এখানে লেখাটা। হ্যাঁ সেটাই বলছি, 45 30 আর 120। এটা 4 নম্বর আছে। সিরাজ ভাই আমার একটা প্রশ্ন আছে।
বলেন বলেন সেটা বলেন। হচ্ছে যে আপনার এই যে কোয়ার্টারলি রিপোর্ট যেটা বা কোয়ার্টারলি যে ইয়াটা, এটা তো ধরেন বোর্ড মিটিং এ কি এটাকে মানে অ্যাপ্রুভ বা রেকমেন্ড এরকম কিছু করতে হয়? হ্যাঁ 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 করতে হয় ভাই, করতে হয়, বোর্ড আচ্ছা, মিটিং এ করতে হয়। তারপরে এটা কি আপনাকে মানে কোনো নিউজ পেপারে পাবলিকেশন বা পাবলিশ করার কোনো বিধিবিধান আছে বা কোনো আছে বাইন্ডিং আছে আছে? আছে আছে। এটা কি একটা অ্যাকাউন্ট বাংলা দিতে একটা হবে ইংলিশ অথবা আছে। অনলাইন। না, আপনি Online যেটা একটা বললেন যে আপনার- ওই যে 45 ডেজ এর মধ্যে ডিক্লেয়ার করতে হবে, সেটা কি মানে বোর্ড মিটিং এ ডিক্লেয়ার করতে হবে নাকি পাবলিকেশন মানে পাবলিশ করতে হবে, কোনটা? এটা হচ্ছে যেটা board 45 meeting দিনের করার issue, পরেই সেটা board- হচ্ছে সাবমিশন অফ কোয়ার্টারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে তো এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়ে এটা সাবমিট করছে। জি Okay. জি ওটাই। এবং আপনাদের জ্ঞাতার্থে আরো জানাতে চাই, সেটা হলো যে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট আছে, আপনারা জানেন, এবং হ্যাঁ। অবশ্যই ওয়েবসাইটে ইনফরমেশন করে ইনকর্পোরেট করতে হবে, অবশ্যই। হ্যাঁ, ওয়েবসাইটটাও বাধ্যতামূলক এখন। হ্যাঁ, বাধ্যতামূলক। ওয়েবসাইটটাও বাধ্যতামূলক। ওয়েবসাইট তো সরাসরি লিংকেজই করা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথেও। না ভাইজান, অনেকগুলো করে না, আপনি দেখেন অনেকগুলো যে জেড ক্যাটাগরি কোম্পানিগুলো অনেকগুলো হ্যাঁ। করে না। আচ্ছা, কিন্তু এটা ম্যান্ডেটরি, আইন অনুযায়ী Mandatory। ম্যান্ডেটরি। তার মানে যদি আমরা এটা সামারি করি, সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট কোয়ার্টার আপনার বোর্ড অ্যাপ্রুভাল করে দিবে এবং 45 দিনের মধ্যে সেটা মানে একটা বাংলা, একটা ইংলিশ নিউজ পেপার এবং কোম্পানির ওয়েবসাইটে পাবলিশ হইতে হবে। না, একটা অনলাইন নিউজ পেপারও আছে। একটা অনলাইন অনলাইন নিউজ পেপার নিউজপেপার আছে এখন, নতুন করছে এটা ভাই, অনলাইন নিউজ নতুন পেপার। হয়েছে অনলাইন নিউজ পেপার। আর সেকেন্ড এবং থার্ড হলো 30 ডেজ, হুম। আর ফোর্থ কোয়ার্টার হলো 120 ডেজ। রাইট। আচ্ছা, এখন ফোর্থ কোয়ার্টারে এখানে একটা ইস্যু আছে, যেটা ফোর্থ কোয়ার্টার কি আলাদা দিবে নাকি টোটালটা একবারে দিবে, কোনটা? ভাই এটা দুটোই দিতে পারে, বুঝছেন, আপনি লাস্ট ফোর্থ কোয়ার্টারের সাথে এই ফোর্থ কোয়ার্টারের হচ্ছে কম্পেয়ার হবে, এটা হলো সিএস হবে, মানে কম্পারেটিভ অ্যানালাইসিস হবে, আচ্ছা, আর এটা টোটাল এই হবে, একটা ভালো ফাইনাল কোশ্চেন করছে, ফোর্থ কোয়ার্টার কিন্তু নরমালি দেখা যায় যে আপনার অ্যানুয়াল অ্যাকাউন্টস বা অ্যানুয়াল রিপোর্টটা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এই 120 ডেজ এর যে বার্ডিকটা, এটা মনে হয় এই কোয়ার্টারলির যে বার্ডিকটা, এটা মনে হয় মেনটেন করে না, তখন এটা অ্যানুয়াল হয়ে যায়। জি শোনা যাবে না অ্যানুয়াল তো? হয়ে যায়, রাইট। অ্যানুয়াল হয়ে যায়, না, রাইট। এই জিনিসটাই আমার একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল আর কি। আচ্ছা আরিফিন ভাই, আমি মাঝখানে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আমরা যে 45 ডেজ বলছি না, এটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাদে। লাইফ হ্যাঁ, ইন্স্যুরেন্স right, কোম্পানি right, কিন্তু right. 90 ডেজ। হ্যাঁ, লাইফ আমি ইন্স্যুরেন্স লাইনটা কোম্পানি পড়ি। মানে এই এটা যে- কি শুধু লাইফ ইন্স্যুরেন্স নাকি জেনারেল ইন্স্যুরেন্স সহ? না আমি- অনলি আমি- লাইফ ইন্স্যুরেন্স। আমি Only life লাইনটা insurance. পড়ি, আরিফিন ভাই শোনেন। The company accepting the life insurance company shall within 45 days of the end of first quarter financial statement submit financial statement. আর হচ্ছে যে provided that life insurance company shall within 90 days end of first quarter submit quarterly financial statement. রাইট বুঝা গেছে? জি বুঝতে পারছি। তো 90 ডেজ হলে তো আরেক কোয়ার্টার চলে আসে না? আচ্ছা, না, আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাই, সেটা হচ্ছে যে এখানে তো 45 ডেজ কেন করা হয়েছে, এটার একটা কারণ আছে কিন্তু। এইটার হচ্ছে যে 45 ডেজ করা স্যার হয়েছে। বললো। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন বলেন না, করেন, তাহলে আপনি বলেন। বলেন, এটার বলেন। কারণটা একটু বলেন Continue তো করেন। ভাই, সমস্যা নাই। আপনি কারণটা একটু বলেন। বলেন। না, জাহিদ ভাই বলেন, আপনি, অসুবিধা নাই। কারণটা বলেন। হচ্ছে যে ওই হ্যাঁ জাহিদ সময়টা ভাই বলেন, সমস্যা নাই। ওই সময়টা অ্যানুয়াল অ্যাকাউন্টস থাকে, সেই জন্য হচ্ছে যে এটা 45 ডেজ। আপনার ও 100 রাইট 120 দিন, 120 দিন তো আপনার সুযোগ পাইতেছে, মার্চ পর্যন্ত তো আপনার যাইতেছে করতে, অ্যাকাউন্টস করতে চলে যাচ্ছে। ডিসেম্বরে যদি ইয়ার এন্ডিং হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 120 দিন, 4 মাস। তো 4 মাস চলে যাচ্ছে তার যদি 1 মাস দেওয়া হতো তাহলে দুটো একই দিনেই পড়তো, এটাও যা ওইটাও তাই। সেজন্য এখানে 5 দিন এক্সটেন্ড করা আছে। এবং আসলে 15 কিন্তু দিন। আপনারা যদি যোগ করেন, 15 দেখেন দিন না, 45 দিন হলে 15 দিন এক্সটেন্ড করা আছে। রাইট। জি বলেন। ঠিক আছে না, ঠিক আছে। এবার কামাল ভাই জানি কি বলতেছিলেন? না, ঠিক আছে, আমার মনে হয় এটা দারুণ ডিসকাশন হয়েছে, থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে। হ্যাঁ, Holding এইটা a একটা board ভালো meeting আলোচনা হয়েছে। for finalization of the second quarterly report, এটা চমৎকার একটা ডিসকাশন হয়েছে। এবং আমার মনে হয় যে সবাই মোটামুটি ক্লিয়ার আর কি এই জিনিসটা। হ্যাঁ এখন আর ভুল হবে না আর কি, মানে না, এখন মনের মাধুরী মিশায় লিখতে পারবো আর কি। জি, একেবারে কামাল কুয়াশায় ভাই আটকা তো পড়বে না। কামাল ভাই একটু বেশি লিখবে, আরিফিন ভাই একটু বেশি লিখবে, আমরা কম লিখবো, এই আর কি।
না না আমি ভাই ভাই মানে বিশ্বাস করেন আমি আমার এই সিএস লাইফে আমি কোনোদিনও ওই মানে পারলে আমি এক লাইনে অ্যানসার দিয়ে আসি যদি এই মানে আমরা কিন্তু বুঝি যে লাইভে আমার এটা আছি, accurate। বুঝছেন? লাইভে কিন্তু আছি আমরা। আরিফিন ভাই খুঁজতেছে ইনস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ, ইনস্টিটিউট আরিফিন ভাই খুঁজতেছে। আরিফিন ভাই মতোই লেখা খুঁজতেছে আর কি, আরিফিন ভাই যেভাবে লেখা ওইভাবে খুঁজতেছে আর কি ইনস্টিটিউট। আমরা আসলে দিতে পারি ওই সানাউল্লাহ না, স্যারের মতো ওই বুঝছেন, সানাউল্লাহ ভাই। স্যারকে তো স্যাটিসফাই করা যায় না ভাই, স্যাটিসফাই করতে পারতেও আমি তো জীবনে পারি নাই ভাই, কথা আসলটা ভুলে যাই, উনি দাম দিতে আসলটা ভুলে যাই। আচ্ছা, না, তারপরে এই শুনেন। তারপরে আমরা একটু যাই সাবমিশন অফ দা কোয়ার্টারলি এটা ফিনান্সিয়াল already- স্টেটমেন্টস। এটা একই হয়েছে তো? তো। এটা অলরেডি ডিসকাস একই আচ্ছা, কথা, একই- তারপরে একই কথা। এফএ আছে অডিটিং এন্ড অ্যাডপশন অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস, একই? না না এটা না আলাদা, না এটা না, আলাদা। না। আচ্ছা, এটা আলাদা। হ্যাঁ, এটা এখন আলোচনা করি তাহলে। আচ্ছা, অডিটিংটা ওই যে দিদি যেই রেগুলেশনের কথা বললো, হ্যাঁ ওইটা 2 নম্বরে আছে, অডিটিং অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। হুম ওই দিদি যে রেগুলেশনের কথা বললো, হুম আর সে কত নম্বরে আছে আমি দেখে দিচ্ছি লিস্টিং রেগুলেশনে। হুম 1 মিনিট। লিস্টিং রেগুলেশনের 15 নম্বরে আছে অডিটিং। আচ্ছা আচ্ছা আমি একটু পড়ি, মনে হয় দেখলেন, একটু পড়ি। হ্যাঁ, পড়েন। বলছে যে the company shall get its annual financial statement where applicable interim financial statement audited by duly appointed an auditor or audit firm enumerated in the panel of auditor as declared by the commission from time to time। অর্থাৎ যে মূল কথা হচ্ছে যে কমিশন যে প্যানেল অফ অডিটর সিলেক্ট করছে সেইটা থেকে অডিটর নিয়োগ করতে হবে, ওর বাইরে থেকে নেওয়া যাবে না। কথা প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা প্যানেল অডিটর আছে, যারা ব্যাংকে আছে তারা হয়তো জানে। রাইট রাইট। বাংলাদেশ ব্যাংকেরও আলাদা প্যানেল অডিটর আছে, দুজনের সাথে ভ্যারিয়েশন আছে। তো আমরা যেটা করি যে দুজনের গাইডলাইন নিই, বাংলাদেশ ব্যাংকটাও নিই, ওইটাও নিই। এবং অডিটর অ্যাপয়েন্ট করতে হলে যারা ব্যাংকে আছেন তাদের বাংলাদেশ ব্যাংকে কিন্তু পারমিশন লাগে ওই অডিটরের নিচে। এই কোম্পানির ক্ষেত্রে লাগে কিনা আমি বলতে পারবো না, এটা হয়তো কোম্পানিতে যারা আছে ওরাই বলতে পারবে প্যানেল অডিটর থেকে নিলে হয় কিনা, কিন্তু ব্যাংকেরটা লাগে না, লিস্টিং কোম্পানিগুলোতে অবশ্যই সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের যে অডিট প্যানেল আছে ওর মধ্যে থেকেই নিতে হবে, এর বাইরে নেওয়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ না। হ্যাঁ। মানে আমি বলতে এখন এখানে জাহিদ ভাই যেটা বললো যে বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা প্যানেল আছে, লিস্ট আছে। হ্যাঁ, জি জি জি। এখন এখানে হলো কি পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই তাকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের যে প্যানেল আছে ওইটাকে ফলো করতে হবে। রাইট। আর ব্যাংকে হলে পরে দুইটাই ফলো করা লাগবে। ব্যাংকের ক্ষেত্রে হয়তো দুইটাই ফলো করতে হবে, মাস্ট দুইটাই ফলো করতে হবে। এবং ব্যাংকের হ্যাঁ ব্যাংকের ক্ষেত্রে দুটোই ফলো করতে হবে। হ্যাঁ, ব্যাংক বাই ইটস নেচার ইটস এ পাবলিক লিমিটেড কোম্পানি, যদিও সে লিস্টেড না হয় তারপরে সে পাবলিক লিমিটেড কোম্পানি। ব্যাংক তো 5 বছরের পরে লিস্টেড হইতে হয়। হ্যাঁ, তা তো হইতেই হবে, কিন্তু ব্যাংক বাই ইটস নেচার ওয়েন ইটস ইনকর্পোরেট তখনই সে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। একটু এক্ষেত্রে কামাল ভাই আর জাহিদ ভাই, এই ক্ষেত্রে কি এনবিএফএ কি ওই বাংলাদেশ ব্যাংকের ওই লিস্টের মধ্যে কি? ঠিক আছে, ব্যাংক এনবিএফআই অল সেম। ওকে। তারপরে লাইনটা হচ্ছে দি কোম্পানি শ্যাল নট অ্যাপয়েন্ট এনি ফার্ম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাজ ইজ স্ট্যাচুটরি অডিটর ফর এ কনজিকিউটিভ পিরিয়ড অফ এক্সিডিং 3 ইয়ার্স। মানে কোন অডিটরে কিন্তু 3 বছরের বেশি হচ্ছে অ্যাপয়েন্ট করা যাবে না। এটা কিন্তু আরেকটা জিনিস এখানে বলে রাখি, এটা কিন্তু ইয়ার টু ইয়ার, 1 টাইম 3 ইয়ার্স না। এটা সম্ভবত 210 অথবা 12 কোম্পানি আইনে দুটো যে কোনো একটাতে আছে। কারবার আছে কোম্পানি আইন আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আমি দেখতেছি। 210 অথবা 12 যে কোনো একটা 210 অথবা 12 210 ভোট বেশি পড়তেছে, 210 এ বেশি ভোট পড়তেছে। আপনারা গাতারতে জানাচ্ছি 210ই সম্ভবত অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিমুনারেশন অফ অডিটরস। আমরা 210 এর আন্ডারেই করি। হ্যাঁ হ্যাঁ 210ই। আচ্ছা, আমি 210 এর অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিমুনারেশন অফ অডিটরস এর যে সেকশন 200 না ওটা কনজিকিউটিভ 3 ইয়ার্স ওটা। হ্যাঁ, সেকশন 210 অফ কোম্পানিজ অ্যাক্ট 1994 এ যেটা বলা আছে, কোম্পানি আইনে কিন্তু কোনো ইয়া নাই, আপনার কোনো টাইম লাইন নাই।
হ্যাঁ টাইমলাইন নাই, সেই আরেকজন ভাই এটা ভালো কথা বলছে, কোম্পানি টাইমলাইন আছে এই জায়গাটা আছে, এই আচ্ছা যে জাহিদ ভাই টাইমলাইন আরেকটু আছে শুধুমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জের ক্ষেত্রে। হ্যাঁ আরেকটা কথা বলতে চাই যে কনজিকিউটিভ 3 ইয়ার্স এর কথা বলা আছে না, ওখানে জি। কিন্তু কনজিকিউটিভ 3 ইয়ার্স এর পরে আবার 3 বছর পরে আবার কিন্তু রিঅ্যাপয়েন্ট হতে পারবে সে। হ্যাঁ জি হ্যাঁ জি জি 3 ইয়ার্স পরে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ জি 3 বছর পরে। জি জি এটা একটা সার্কুলার ছিল, সার্কুলারটা আমার কাছে ছিল, এখন থাকলে আমি হয়তো গ্রুপে দিয়ে দিতে পারতাম, আমি পরে কালেক্ট করতে হলে দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা ভাই এটা কোনো ব্যাপারই না, আপনি একটু কষ্ট করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ওই যে নোটিফিকেশন যে আছে একদম 2010 থেকে 1 থেকে আছে আর কি, ও প্রিন্ট ডাউনলোড করে প্রিন্ট দিলেই হয়ে আচ্ছা, যায়। তাহলে আমার মনে হয় এইটা সুন্দর আলোচনা হয়েছে। এরপরে আমরা ফিক্সেশন অফ রেকর্ড। আরেকটা আছে, আচ্ছা বলেন। the audit firm shall not be eligible for performing auditing of financial statements of the company for a consecutive period exceeding 3 years. এটাও লেখা আছে নোটিফিকেশনে যে 3 বছরের বেশি হতে পারবে না। The chartered accountant auditor or partner of the audit firm shall make the audit report in accordance with the International Standard on Auditing (ISA) applicable to Bangladesh, ensuring মানে international auditing standards. Chartered accountant, the chartered accountant auditor or partner of audit firm shall have follow ensure the compliance with provision of the professional practice or ethical requirements of international standard of auditing. International যে স্ট্যান্ডার্ড আছে সেটাও সেই গাইডলাইনও ফলো করে দেবে ওরা। ভাই আচ্ছা আমি আমি আমার একটা প্রশ্ন আছে। আপনি বলেন না। প্রশ্নটা হলো যে ধরেন আপনার যে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আপনি অডিটকে দিবেন, মানে অডিটরকে দিলেন, আপনি অডিটর সিলেক্ট করলেন, অডিটরকে দিলেন, এখন তারা কতদিনের মধ্যে অডিট রিপোর্ট সাবমিট করবে এরকম কোনো গাইডলাইন আছে? ওইটাই তো 120 দিন। 120 ডেজ? হ্যাঁ যেটা না, না, 120 না 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 এই না, 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 জাহিদ ভাই, ভাই, এটা জাহিদ ভিন্ন ভাই, জিনিস, এটা আরিফিন ভিন্ন ভাই, জিনিস। আরিফিন ভাইয়ের কোশ্চেনটা আমি ইয়া করি, অ্যাটেন্ড করি। রাইট, আরিফিন এটা ভাই ভিন্ন জিনিস। বলছে যে অ্যানুয়াল রিপোর্টটা বা কোয়ার্টারলি রিপোর্টটা আমি অডিটরের হাতে তুলে দিলাম, তার কতদিনের ভিতরে সে রিপোর্ট আমাকে দিবে, এটার কথা বলছেন, ঠিক আছে না আরিফিন ভাই? জি জি জি। আচ্ছা, মানে সে মানে অডিটটা করার কোন টাইমলাইন সিকিউরিটি এক্সচেঞ্জের কোন বেঁধে দেওয়া টাইমলাইন আছে কিনা যে না না আমার এই ক্ষেত্রে আমার মনে হয় যতটুকু আমি জানি, আমার মনে হয় এখানে টরে উল্লেখ করা থাকবে যে ম্যানেজমেন্টে অ্যানুয়াল অ্যাকাউন্টসটা বা অ্যাকাউন্টসটা ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা রেডি করে অডিটরের কাছে দিবে, তার হয়তো 10 দিন বা 15 দিন বা 20 দিন, এটা টরের মধ্যে উল্লেখ করা থাকবে যতটুকু। আচ্ছা শোনেন কারণ ভাই আমি একটু অ্যাড করি আপনার সাথে। জি, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট কোয়ার্টার অ্যানুয়াল অ্যাকাউন্টস কমপ্লিট করতে হবে কত দিনের ভিতরে? 120 দিনের ভিতরে। 120 ডেজের ভিতরে। আপনি যদি বলেন এখানে কিন্তু আমি শেষ করি। ওকে ওকে, অডিটর যদি বলে যে 150 দিনে আমি দেবো তাহলে হবে নাকি? ওইটাই 120 না, দিনের হবে ভিতরে না। শেষ করতে হবে। এখন 120 দিনের ভিতরে শেষ না, করতে হবে। এখানে- অডিটরের বাইন্ডিং না, 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 আমার একটু কথা আছে। প্রশ্নটা ভিন্ন, ভাই, প্রশ্নটা ভিন্ন ভাই। প্রশ্নটা কিন্তু এখানে আরিফিন ভাই যে ওইরকম- কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটা হলো যে আমি অডিটরকে হয়তো ডিসেম্বর শেষ হওয়ার পরেই 10 দিনের ভিতরে আমি অ্যাকাউন্টস রেডি করে দিয়ে দিলাম। এখন Right, অডিটর right. যদি 3 মাস পরে দেয়, এটা কি কোথাও অ্যালাউবল কিনা, কোথাও লেখা আছে কিনা? এই ক্ষেত্রে আমাকে অডিটর রাইট ভালো রাইট করে, রাইট, এইটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ অডিটর Right. কিন্তু ভালো করেই জানে, অডিটরও কিন্তু ভালো করেই জানে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন হলো 120 ডেজের ভিতরে রিপোর্ট জমা দিতে হবে, অডিট রিপোর্ট, অডিটেড অ্যাকাউন্টস। রাইট। সেক্ষেত্রে যদি মানে অডিটর লেট করে, অডিটরের পানিশমেন্ট হবে। শুধু অডিটরের না ভাই, শুধু অডিটরই না, অডিটর তো থার্ড পার্টি এখানে। হ্যাঁ ইস্যুয়ারের হবে, ইস্যুয়ারের হবে। হ্যাঁ রাইট এটাই। রাইট। হ্যাঁ, আবার কিন্তু ওই যে- টাইম কিন্তু এক্সটেনশন করার ইয়ে আছে। আছে, কিন্তু ওই যে আরিফিন ভাই যে কোশ্চেনটা করেছে সেটা ঠিক আছে, এটা আপনি এক্স্যাক্টলি ঠিক বলেছেন যে এখানে কিন্তু স্পেসিফিক কোনো ডেট নাই, কিন্তু ওই যে 120 দিনের মধ্যেই থাকতে হবে, এটা হলো মূল কথা। রাইট হ্যাঁ রাইট সিরাজ ভাই ঠিক কথা বলছেন, ওই সবকিছু করতে হবে 120 দিনের ভিতরে। এর ভিতরে হ্যাঁ। অডিটর কতদিনের ভিতরে করবে সেটা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, অডিটর এবং ওই হ্যাঁ, সেই ভিতরে। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে একটু বলি এই জায়গাটা। রায়হান আমার ভাই আসছে, এই জ্ঞানী লোক আরেকজন পাইছি কিন্তু হ্যাঁ ভাই। জ্ঞানী লোক রায়হান ভাই চলে আসছে। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলি যে নরমালি দেখা যায় যে ডিসেম্বরে যাদের ক্লোজিং, তারা অডিটরকে অলরেডি অক্টোবরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় যে তারা কাজ শুরু করতে থাকুক, এর মাঝে ডিসেম্বর শেষ হওয়ার সাথে সাথে
অ্যাকাউন্টসটা রেডি হয়ে যাবে 5-7 দিন 10 দিনের ভিতরে, ওই 10-15 দিন 30 দিনের ভিতরে যদি তারা শেষ করে ফেলতে পারে বোর্ড মিটিং করে টরে ওই 120 দিনের যে ডেডলাইন এটা মিট করতে পারে। বাধ্যবাধকতা। হ্যাঁ হ্যাঁ রাইটলি বলেছেন। হয় তাহলে কি নরমালি প্র্যাকটিস গুলো কি হয় ভাই? নরমালি প্র্যাকটিস গুলো হয় যে আসলে কোম্পানি কিন্তু যারা অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করে তারা কিন্তু মোটামুটি এই ইয়ার শেষ হওয়ার 1 মাস 1.5 মাসের মধ্যেই কিন্তু ওরা কাজ করে ফেলে সব। আর এখন তো সফটওয়্যার আসলে অটো হয়ে থাকে, সফটওয়্যার 15 দিনের মধ্যেই অডিট ফার্মকে ডাকতে বলে যে আপনি অডিট ফার্মকে ডাকেন, তাই হয় প্র্যাকটিস এটা দেখি আর কি। আচ্ছা তাহলে আমরা এটা শেষ করি, সুন্দর আলোচনা হয়েছে। আমি ওই জায়গাটা ওই লাইনটা একটু পড়ে দিই, সুবিধা হবে। পড়েন। Annual financial statement of the company except life insurance company shall be audited within 120 days from the date of which the company financial year ends. Financial year end থেকে 120 দিনের ভিতরে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বাদে বাকি কোম্পানিগুলোর অডিট কমপ্লিট করতে হবে। আর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে কি বলছে, provided that a listed life insurance company shall within 13 June of Gregorian calendar submit the audited financial result. লাইফ ইন্স্যুরেন্স জন্য হচ্ছে 30 জুন পর্যন্ত। বুঝতে পারছি? না লাস্টেরটা ক্লিয়ার হয়নি ভাই, লাস্টেরটা কি বললেন? মানে লাইফ ইন্স্যুরেন্সের জন্য 30 জুন আর হচ্ছে অন্য কোম্পানির জন্য 120 দিন। তাহলে দিনটা আমি কিভাবে করব, ফাইন্ড আউট করব দিনটা কিভাবে? ওখানে 120 দিন আর এখানে লাইফ ইন্স্যুরেন্সের 30 জুন মানে কি? তাহলে কত দিন, হাউ মেনি ডেজ? না 30 জুনই এটাই লেখা আছে। provided that a listed life insurance company shall within 13 June of Gregorian calendar year, ওই ক্যালেন্ডার ইয়ারে 13 জুন, ওদেরও সম্ভবত সেই ইয়ার এন্ডিং 31 ডিসেম্বরে ইয়ার ক্লোজ হয়। আমি জানি না, যেহেতু লিখছে তার মানে 31 ডিসেম্বরে ক্লোজ হয় না। সেই ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার এগুলি নাই তাদের? ফার্স্ট কোয়ার্টারে ওদের না প্রভিশন বেশি না, দেখলেন না 90 ডেজ। ফার্স্ট কোয়ার্টারে 90 ডেজ, 90 ডেজ ওদের তো 30 জুন প্রভিশন নেই তো 90 ডেজ ওদের। আচ্ছা তাহলে সেকেন্ড কোয়ার্টার 1 মাস, সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার 1 মাস, ওটা তো এই নেই। আচ্ছা আমরা বুঝতে পারছি নাকি কারো কনফিউশন আছে? কারণ কেউ কিছু জিজ্ঞাসা করবে? ঠিক আছে। তাহলে ফাইনালটা হলো 30 জুন। 13 জুন। এবং স্যার কিন্তু সেদিন কালাম স্যার কিন্তু সেটা বলছিল, যে আমি জিজ্ঞাসা করছিলাম সেদিন এই প্রশ্নটা, যে 13 জুন না 30 জুন ভাই? 30 জুন না? 30 জুন। আচ্ছা তাহলে নেক্সটে যান কমল ভাই। হ্যাঁ তারপরে নেক্সট হলো নেক্সটে ওইটা আছে না অ্যাডাপশনটা একটু পড়ে দিই। অডিটিং এন্ড অ্যাডাপশন ছিল। অ্যাডাপশন, আচ্ছা অডিট এন্ড অ্যাডাপশন অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এটা নিয়ে তো আলোচনা করলাম এতক্ষণ নাকি? আমরা তো অডিটিং নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা অ্যাডাপশনটা আলোচনা করি না, অ্যাডাপশনটা বলেন তাহলে ভাই। অ্যাডাপশনে যেটা বলতেছে সেটা হচ্ছে যে, আচ্ছা ওই রেগুলেশনের হচ্ছে 6 নম্বরে আছে। হ্যাঁ, আর লিস্টিং রেগুলেশনে কয় নম্বর আমি একটু দেখে দিই। 19 নাম্বার। 19। আচ্ছা 19, হ্যাঁ 19 নাম্বার হচ্ছে, the company shall notify the commission and the exchange in advance date time of board of directors meeting, especially called for consideration or adoption of its annual audited financial statement and for declaration of any entitlement of shareholder before 7 days of holding such meeting. তাহলে আগেরবার আমরা পড়ছিলাম কিন্তু 3 ওয়ার্কিং ডেজ, যেটা কোয়ার্টারলি যেটা ছিল, আর এটাতে কিন্তু 7 দিন এবং 7 দিন ক্লিয়ার ডেজ, এবং এটা কিন্তু ওয়ার্কিং ডেজ না। এই অ্যাডাপশনটা কি জিনিস? অ্যাডাপশনটা জিনিসটা হচ্ছে কি, আপনার যে অ্যাকাউন্টস পাসটারে অ্যাডাপশন বলে, তাছাড়া কিছু না। অ্যাকাউন্টস পাস করা মানে হাফ ইয়ারলি কোয়ার্টারলি অ্যাকাউন্টস, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এই অ্যাকাউন্ট গুলো যে বোর্ড মিটিং এ পাস হয় না, হ্যাঁ সেটারই বলে অ্যাডাপশন। আচ্ছা এখানে একটা জিনিস আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টস গুলো কিন্তু আগে অডিট কমিটিতে আসতে হয়, এটা কর্পোরেট গভর্নেন্স কোডে আছে। আগে অডিট কমিটিতে যাইতে হবে, অডিট কমিটি থেকে পাস হলে রিকমেন্ড করলে তারপরে বোর্ডে যাবে। রাইট। আর তারপরে বোর্ড এটা অ্যাপ্রুভ করবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সম্ভবত 189 কোম্পানির আইনে আছে
যে হচ্ছে যে এইটা কিন্তু অডিটর সই হওয়ার আগে আগে কিন্তু বোর্ডে অ্যাপ্রুভ করা লাগবে, তারপরে অডিটর সই করে। অডিটর কিন্তু আগেই সই করে না। কিন্তু কারবার কাছে প্র্যাকটিসটা যদি তো কোম্পানি ভিন্ন, প্র্যাকটিসটা তো ভাই ভিন্ন হয়। না প্র্যাকটিস ভিন্ন না, ভিন্ন হলো না, কারণ কোম্পানি আছে। হ্যাঁ হ্যাঁ, সেকশন 189 এ বলা আছে অথেন্টিকেশন অফ ব্যালেন্স শিট, প্রফিট লাইনটা এন্ড লস পড়েন, অ্যাকাউন্ট। ওই নিচের দুই প্যারাটা একটু পড়েন তো, একটু আমরা শুনি ওই জায়গায় আচ্ছা লেখা আছে। আচ্ছা আচ্ছা, আমি নিচের এই লাইনটা পড়তেছি। জামাল ভাই এগুলো একটু লিখে রাখেন, এগুলা পরে হ্যাঁ। যাতে আপনার কাছে নিতে পারি, একটু হ্যাঁ, লিখে হ্যাঁ, রাখেন হ্যাঁ। সেকশন গুলো। হ্যাঁ, এই যে সেকশন শীটের মধ্যে লিখে রাখতেছি আমি। যে অ্যাডাপশনে ওটাও লিখে রাখেন, সেকশন 89 রেগুলেশন 19 হ্যাঁ 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 অ্যাডাপশনের জন্য। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার 189 এর সেকশনে বলা আছে লাস্টে যেটা আপনার 189 এ কিন্তু অথেন্টিকেশন, আর এইখানে কিন্তু অথেন্টিকেশন ওইটাই। অথেন্টিক এন্ড অ্যাডপশন মানে হয় সেম না নাকি ওইটাই। না সেম। আচ্ছা, তাহলে আমি বাংলায় পড়ে শোনাই। ব্যালেন্স শিট এন্ড লাভ ক্ষতির হিসাব প্রমাণীকরণ। অথেন্টিকেশন হলো যে কারা কারা সাইন করবে, সাইন করে অথেন্টিকেট। আর অ্যাডাপশন আমি বলি ওইটা সাইন করবে, ওইটা ফার্স্ট দুই প্যারাতে আছে তারা সাইন করবে, ঠিক আছে। আর লাস্টের যে প্যারাগুলো আছে সেই প্যারাগুলোতে লেখা আছে যে কিভাবে হচ্ছে যে এটা বোর্ডে প্রেজেন্ট হবে, ওখানে দেখুন লেখা আছে। আমি কালকে সেজন্যই বললাম হ্যাঁ 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 হ্যাঁ, এটাই বলা আছে। 3 নম্বর প্যারাতে বলা আছে দ্য ব্যালেন্স শিট এন্ড দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অর ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট শ্যাল বি অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টors বিফোর দে আর সাইন্ড অন বিহাফ অফ দ্য বোর্ড in accordance with the provisions of this section and before they are submitted to the auditors for their report thereon. আমি সেটাই বলতেছি, অডিটর পরে সই করে, আগে সই করতে হবে, বোর্ড অফ ডিরেক্টরে সই করতে হবে, ওদের কাছে আগে অ্যাপ্রুভ হওয়া লাগবে। রাইট। আর অথেন্টিকেশনে 1 নাম্বার এবং 2 নাম্বার সেকশনে, সাবসেকশনে যেটা বলা আছে যে সাইন সম্বন্ধে, হ্যাঁ হ্যাঁ, যেটা বলা আছে যে in case of the banking company by the manager or managing agent if any, and where there are more than 3 directors of the company by at least 3 of these directors, or where there are not more than 3 directors by all the directors. কে সাইন করবে এটা বলা আছে সাবসেকশন 1 এ, সেকশন 189 এ। Subsection 2 তে বলা আছে in the case of any other company by its managing agent, manager or secretary if any, and by not less than 2 directors of the company, one of whom shall be the managing director where there is one. ঠিক আছে। তারপরে সেকশন 2, সাবসেকশন 2 এর সেকশন 189 এ বলা আছে when the total number of directors of the company for the time being in Bangladesh is less than the number of directors whose signatures are required by subsection 1, then the balance sheet and profit and loss account or the income and expenditure account shall be signed by all the directors for the time being in Bangladesh. Or if there is only one director for the time being in Bangladesh by such director, but in such case there shall be attached to the balance sheet and the profit and loss account or the income and expenditure account a statement signed by such a director or directors explaining in the reason for non-compliance with the provisions of subsection 1. আমার মনে হয় ক্লিয়ার করছি আমি জিনিসটা। কিছু বলবে? অ্যাডাপশনের ক্ষেত্রে নরমালি কারা কারা থাকে? যখন অ্যাডাপশন হওয়ার আগে একটা মিটিং হয় হচ্ছে কোম্পানিতে যারা থাকেন, কোম্পানির মানে রিলেভেন্ট পারসন যারা থাকে তারা এবং অডিটর, এদের সাথে কিন্তু বসে আগে, এদের সাথে বসার পরে তারা যখন বিভিন্ন কোয়ারি টোয়ারি দেয় এগুলোকে মিনিমাইজ করার পরে এটা হলো আসলে প্র্যাকটিস সিরাজ ভাই, এটা হলো প্র্যাকটিস। আর আইন হলো কি? আইন হলো অডিটরকে সাইন্ড রিপোর্ট দিতে হবে, বুঝছেন? অডিটরকে সাইন্ড অ্যাকাউন্টস দিতে হবে, বোর্ড অফ ডাইরেক্টরস এর সাইন্ড অ্যাকাউন্টস দিবে, সেটার উপর অডিটর ওপিনিয়ন দিবে। কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস যেটা, সেটা হলো যে অডিটররা একটা ড্রাফট রিপোর্ট দেয়, ওই ড্রাফট রিপোর্টের উপর বোর্ডে মিটিং হয়, মিটিং হওয়ার পরে ওইখানে সিগনেচার করে। প্রথমে অডিট কমিটিতে সাবমিট করে, অডিট কমিটি যখন এসকেলেট করে বোর্ডে, তখন বোর্ডে এটা ডিসকাস করে অডিটরদের নিয়ে তারপরে এখানে ওই দিন সাইন করে। প্র্যাকটিস হলো এটা। এটা প্র্যাকটিস, রাইট? জি, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই অ্যাডাপশন, অথেন্টিকেশন, অডিটিং আমার মনে হয় দারুণ আলোচনা হয়েছে, তাই না? হুম 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 আচ্ছা, ঠিক আছে, এগুলো তাহলে সেকশন গুলো লিখে রাখেন ভাই, এগুলো হ্যাঁ, যাতে সেকশন গুলিও লিখে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপরে ফিক্সেশন অফ রেকর্ড ডেট আসি। এটা 23 নম্বর আছে। রেগুলেশন 23। আচ্ছা, আমি এটা একটু পড়ি। হ্যাঁ, পড়েন। any intention to fix a book closure period or record date। আচ্ছা, এখানে একটুখানি করি, বুক ক্লোজার আর রেকর্ড ডেট এটা তো আমরা সবাই বুঝি, তাই না? বুক ক্লোজার আর রেকর্ড ডেট কিন্তু একই জিনিস। বুক ক্লোজার বলতে বোঝায় যেগুলো হচ্ছে যে ইসে পেপার শেয়ার থাকে ওইগুলো ডেট বোঝায়, আচ্ছা, আর রেকর্ড ডেট বোঝায় ইসের জন্য যারা ইমেট করে যে শেয়ার ইলেকট্রনিক শেয়ার যেগুলো ইলেকট্রনিক শেয়ারের জন্য। আচ্ছা কিন্তু দুটো রেগুলেশন একই কত জিনিস। যেন রেগুলেশন 23। 23 আচ্ছা, বলছে যে as the case may be, the result thereof shall be notified to the exchange with a minimum required notice period. Required notice period shall be at least 14 market days but not exceeding 30 market days from the date of concerned board of directors meeting of trustee meeting under any circumstance। অর্থাৎ হচ্ছে যে এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে যেই এই বোর্ড মিটিং এ হচ্ছে যে যে বোর্ড মিটিং এ হচ্ছে যে আপনি এজিএম এর ডেটটা ঘোষণা করছেন বা এই অ্যাকাউন্টস হচ্ছে অ্যাডাপশন করছেন, ওখান থেকে হচ্ছে 14 মার্কেট ডেজ হচ্ছে 14 মার্কেট ডেজের কম না এবং 30 মার্কেট ডেজের বেশি না, এমন সময়ের ভিতরে আপনার রেকর্ড ডেটটা হিসাব করতে হবে। হচ্ছে 14 মার্কেট ডেজ হচ্ছে 14 মার্কেট ডেজের কম না এবং 30 মার্কেট ডেজের বেশি না, এমন সময়ের ভিতরে আপনার রেকর্ড ডেটটা হিসাব করতে হবে। হ্যালো, হ্যাঁ, কথা কি রিপিট আসে? না, সমস্যা নাই, কথা বলেন, শুনতে পাচ্ছি। তারপরে বলতেছে কি যে এটা কিন্তু মার্কেট না ডেজ। আচ্ছা, মার্কেট ডেজ বলেন, সেজন্য বলেন। এই আপনি বোর্ড মিটিং এর কথা বললেন নাকি আপনার এর কথা বললেন, এজিএম এর কথা বললেন? রেকর্ড না বোর্ড মিটিং বোর্ড মিটিং এর সেটাই বলতেছি যে বোর্ড মিটিং এর। আচ্ছা, 14 মার্কেট ডেজ যেটা বলছে, at least 14 মার্কেট ডেজ, এই 14 মার্কেট ডেজটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আমি বলবো। হ্যাঁ, বলেন। আচ্ছা, মার্কেট ডেজটা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ওই সিকিউরিটিটা বা ওই স্টকটা বা ওই ইকুইটিটা 14 দিন ট্রেডিং হতে হবে। এই ট্রেডিং এর অ্যাটলিস্ট 14 দিন সময়, মানে আপনি নরমালি যদি বলি রবিবার থেকে বৃহস্পতিবার, ঠিক আছে, রবিবার থেকে বৃহস্পতিবার, তার মানে রবিবার থেকে 14 দিন, মানে আসলে কিন্তু 21 দিন, ডেজ হিসেবে 21 দিন, কিন্তু মার্কেট ডে হচ্ছে 14 দিন, এটাই আর কি। রাইট, ওই দিন স্যার এটা নিয়ে বারবার কথা বলতেছিল। 14 মার্কেট ডেজ, 14 দিনটা কবে থেকে শুরু হবে এটা কি এটা আবার একটু বলে দেন তাহলে। আচ্ছা, 14 দিনতে কাউন্ট হবে হচ্ছে যে যেদিন ঘোষণা করলো তার পরের দিন থেকে। আপনি যদি আজকে যদি মনে করেন যে আজকে কয় তারিখ, মনে করেন আজকে হচ্ছে 5 তারিখ, তাই না? 5 তারিখ, আজকে হলো 5 ডিসেম্বর, 6 তারিখ থেকে কাউন্ট হবে, 6 তারিখ থেকে। আচ্ছা, গুড। মানে যেদিন রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে বোর্ড মিটিং এর মাধ্যমে, এর পরের দিন মার্কেট ডেজ থেকে শুরু হবে। জি, মার্কেট ডেজ থেকে। আচ্ছা, না, যেদিন নোটিশ দিবেন নোটিশটা 14 দিন হতে হবে, 14 দিনের নোটিশ হতে হবে কমপক্ষে। না, যেদিন বোর্ড মিটিং হয় নরমালি তার পরের দিন নোটিশ ডেট করি আমরা। হ্যাঁ, ওইটাই হলো প্র্যাকটিস। ওই দিন থেকে 14 দিন কাউন্ট করতে হবে। রাইট, মার্কেট ডেজ। আমার একটা জিনিস জানার আছে আর কি। বলেন না। হ্যাঁ, জানার আছে, জাহিদ ভাই বলতে পারবেন হয়তো যে মিটিংটা কোন সময় হয় আসলে। কি আমি ওই যে আমরা যে ওই দিনটা ধরতেছি না, বোর্ড মিটিং ট্রেডিং আওয়ারে হতে পারে? না, কখনোই না, এটা কখনোই ট্রেডিং আওয়ারে হতে পারে না। তার মানে ওই দিনটা আমরা ধরতে পারতেছি না, তাই না? না, নরমালি ধরি না, আপনি না, ওই দিন না, ট্রেডিং আওয়ারের পরে মিটিং হবে তার পরের দিন থেকে, পরের মার্কেট ডেজ থেকে কাউন্ট করতে হবে। রাইট। পরের মার্কেট ডেজে আপনি নোটিশ দিলে এটা কাউন্ট হবে, নোটিশ যদি না দেন তাহলে কাউন্ট হবে না। আপনি নোটিশ দেওয়ার সময় একটা সাইন করে নিছে কোম্পানি সেক্রেটারি বাই দ্য অর্ডার অফ দ্য বোর্ড
কোম্পানি সেক্রেটারি নোটিশের একটা ডেট থাকে, কিন্তু খেয়াল করছেন কিনা যায় না, দেখবেন পত্রিকায় দেখবেন ডেট থাকে নোটিশে, ওই নোটিশের আচ্ছা, ডেটটা 14 দিনের থাকে। কিন্তু 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 অবশ্যই হচ্ছে আপনার যে পিএসআই যখন হবে, পিএসআই যখন দিয়ে দিবেন, ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, তখন তো আপনি বাধ্য তারপরের দিন দেওয়ার জন্য। এই জন্য বলছি আর কি। ঠিক আছে, ক্লিয়ার? জি জি জি। তাহলে তারপরে ফিক্সেশন, স্যার একটা আছে, বলেন। জি, ফিক্সেশন অফ রেকর্ড ডেটে আমরা কি পাইলাম যে নোটিস আরো পিরিয়ড, আরো আরো আছে, আরেকটু পড়ি, আচ্ছা পড়েন পড়েন, আরেকটু পড়ি। জি। provided that record date shall be a market day of the exchange, কারণ রেকর্ড ডে অবশ্যই মার্কেট ডেট হওয়া লাগবে, যে দিনের ট্রেড হয়। provided further that record date shall not be changed in circumstances, রেকর্ড ডেট একবার পিস করলে এটা কখনোই আর চেঞ্জ করতে পারবেন না। provided further that if record date falls in any public holiday, the first market of the trading day subsequent of such holiday shall be recorded. আচ্ছা, এই যে লাস্টের লাইনটা আমি একটু দেখা দিই, সেটা হচ্ছে যে ধরেন আমরা রেকর্ড ডেট করছিলাম রাজবাংলা ব্যাংক যে জুনের, না সরি এপ্রিলের 15 তারিখে, তো যে কোনো কারণে ওই দিন প্যান্ডেমিক হয়ে গেল এবং ওইটা বন্ধ হয়ে গেল, আমরা তো ওই দিন মার্কেটের ট্রেডও বন্ধ। তো তখন আমাদের ক্ষেত্রে কি দাঁড়ালো, আমাদের ক্ষেত্রে রেকর্ড ডেট দাঁড়ালো এই যে যেদিন মার্কেটটা ওপেন হলো, তারপর মানে এটাই বলতেছে যে হ্যাঁ হ্যাঁ the market, if the record date falls in any public holiday, the first market day or trading day subsequent first right. market day or trading day subsequent to such holiday shall be recorded. যেদিন Right, ওপেন হলো right. ওই দিন রেকর্ডেড হয়ে যাবে। আর ওই যে গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, এই যে জাহিদ ভাই বলেছে মানে ল বলছে যে অবশ্যই এটা মার্কেট ডে হতে হবে, কারণ মার্কেট ডেতে ওই শেয়ারটা ট্রেড হবে না। আরেকবার বলেন। মানে রেকর্ড ডেটে মার্কেটে কোনো শেয়ার ট্রেড হবে না, এটাই তো? না, রেকর্ড ডেটে কোনো শেয়ার ট্রেড হবে না, ওই দিন বন্ধ থাকবে, লেনদেন বন্ধ থাকবে ওই কোম্পানি। রাইট, ওই কোম্পানি শুধু বন্ধ থাকবে। সুন্দর আলোচনা হচ্ছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমরা ফিক্সেশন অফ রেকর্ড ডেট হয়ে গেল, তারপরে ডিভিডেন্ড পেমেন্ট। এটা 28 এ আছে। ডিভিডেন্ড পেমেন্ট হলো রেগুলেশন 28 এ আছে। জি, আচ্ছা ঠিক আছে, রেগুলেশন 28 এ যদি থাকে, পড়েন, আপনি পড়ে ফেলেন। বলছে the issuer of listed securities shall within 30 days of declaration or approval, as the case may be, based on the written option collected from the securities holder concerned, pay of the dividend, মানে ডিভিডেন্ড যেদিন ডিক্লেয়ার করলেন তার 30 দিনের ভিতরে দেওয়া যাবে। কথা প্রসঙ্গে বলি, কোম্পানি আইনে কিন্তু 60 ডেজ আছে, এটা আপনারা জানতে চাই না। কোম্পানি আইনে কততে আছে? এটা হচ্ছে ইসে আছে, কি জানি শিডিউল 1 এ আছে। শিডিউল 1 আমি শিডিউল বলতে পারবো না, তবে শিডিউল 1 এ আছে 60 ডেজ, এবং আরজেন্সি কিন্তু ওই যে আপনি যে কোনো জিনিস সাবমিশনের টাইম 60 দিনই রাখছে, ওই জন্য আরজেন্সিতে আপনার 60 দিনের ভিতরে সাবমিট করতে পারবেন, 30 দিন লাগবে না, কিন্তু লিস্টেড কোম্পানির জন্য আপনার 30 দিন। জাহিদ ভাই একটু কারেকশন করে দিই আপনারে, আপনি বলেছেন ডিভিডেন্ড ডিক্লারেশন হওয়ার পরে, না না, ডিভিডেন্ড ডিক্লারেশন হওয়ার পরে না, রেকর্ড ডেটের 30 দিনের মধ্যে, রেকর্ড ডেটের 30 দিনের মধ্যে হওয়ার কথা। দেখেন না না না, সিরাজ ভাই ডিক্লারেশন অ্যাপ্রুভাল অফ ডিভিডেন্ড, রেকর্ড ডেট না, রেকর্ড ডেট না। আচ্ছা আচ্ছা, আমি সিরাজ ভাই একটু অ্যাড করি শুনেন, এইটা ডিক্লারেশনের পরে না, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাপ্রুভালের পরে, অর্থাৎ অ্যাপ্রুভাল হয় কিসে, আপনার ডিভিডেন্ড বোর্ড, আর অ্যাপ্রুভ হয় এজিএম, এই যেদিন এজিএমটা হলো ওই দিন থেকে 30 দিনের ভিতরে। রাইট রাইট, তাহলে অ্যাপ্রুভালের এজিএম এ তো অ্যাপ্রুভাল হলো, হ্যাঁ, এর 30 দিনের মধ্যে। 30 দিনের ভিতরে। আরেকটা জিনিস বলে রাখি, কথা প্রসঙ্গে, আপনার ডিভিডেন্ড কিন্তু বাড়ানো যায় না, কমানো যায় না না না, এটা কিন্তু খেয়াল রাখেন, মানে এটা খুব সেনসিটিভ ইস্যু। আচ্ছা, আর ডিক্লারেশনটা হয় বোর্ডে। হ্যাঁ, আর ইনক্রিপ্ট ডিভিডেন্ড যদি একবার ডিক্লেয়ার করা হয়, এটা অবশ্যই দেওয়া লাগবে, দিতেই হবে, এটা কখনোই আর আপনার চেঞ্জ করতে হবে না। ইনকাম ডিভিডেন্ড কখনোই স্টক ডিভিডেন্ড হয় না, এটা মনে রাখেন। ইনকাম ডিভিডেন্ড কখনো স্টক ডিভিডেন্ড হয় না, অনলি ফর দ্য ক্যাশ ডিভিডেন্ড। আর একটা ল ছিল যে ইনকাম ডিভিডেন্ড কখনো লাস্ট ফিনান্সিয়াল ইয়ার কি কনসিডার করে হতো না, বাট এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই অ্যামেন্ডমেন্ট করেছে এবং সেটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ার কি কনসিডার করেও ইনকাম ডিভিডেন্ড দেয়া যাবে, কিন্তু এটা আগে ছিল না।
আরেকটা জিনিস সেটা তো বললাম আজ ছিল secretary- অডিটেড ব্যালেন্স শিট, এখন আনঅডিটেডও করা যাবে। ছাত্র জি, বললো জি, জি, গতকালকে জি। বললো। আচ্ছা, জি, জি, জি। আর্টিকেল 96 নম্বর রেগুলেশনে আছে ওইটা যে 2 মাসের ভিতরে দিতে হবে আর কি। হ্যাঁ, 96 নম্বরটা একটু পরে ফেলতে। শিডিউল 1 এর 96 নম্বর রেগুলেশন, তাই না? হ্যাঁ, শিডিউল 1 এর 96 তে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বলা আছে ডিভিডেন্ড এন্ড রিজার্ভের কথা। 96 শিডিউল 1 কোম্পানিজ অ্যাক্ট 1994 এর 96 রেগুলেশনস এ বলা আছে। এটা কি রেগুলেশনস বলবে না আর্টিকেল বলবে? আর রেগুলেশন আচ্ছা, শিডিউল 1 96 রেগুলেশনস আছে the company in general meeting may declare dividends but no dividend shall exceed the amount recommended by the directors. When a dividend is declared, it shall be paid within 2 months from the date of its declaration, provided that the period of 2 months shall not apply in case where there is a dispute regarding the right to receive the payment or the dividend has been lawfully adjusted by the company against any sum due to it from the shareholder. আচ্ছা, এখানে মুদ্রা কথা হলো যে পরিচালকগণ যে লভ্যাংশটা ডিক্লেয়ার করেছে এটা 2 মাসের মধ্যে প্রদান করতে হবে। তাহলে এখানে কন্ট্রাডিক্টরি হলো না? না, কন্ট্রাডিক্টরি হইলেও বেসিক রেনেসান্স কমিশনের যেটা ওটাকেই হচ্ছে আমাদের মানতে হবে, ওটাই সুপার। সিরাজ ভাই, তাহলে কি আমরা এটা বলতে পারি যে মানে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 1 মাস, আর যারা লিস্টেড নন লিস্টেড যারা আছে তাদের জন্য 2 মাস হলেই চলবে? সেটা বলতে পারি। রাইটলি বলেছেন আপনি। কিন্তু ভাই এখানে আমার কথা আছে, সেটা হচ্ছে যে এই যে তাহলে আমি রিটার্ন যখন সাবমিট করব, হ্যাঁ, ওই রিটার্নের রিটার্ন 2 মাসে নাই, আমি দিছি রিটার্ন 2 মাসে নাই, কোনো অসুবিধা নেই, ফাইন হয় না। ঠিক আছে, ওটা হলো প্র্যাকটিস, ওইটা হলো প্র্যাকটিস, কমপ্লায়েন্স রিপোর্ট দিতে পারবেন না, ওইটা হলো প্র্যাকটিস। কিন্তু লতে আমার কি আছে? লতে আছে কোম্পানি একটা আছে আমার 2 মাস, আর বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের রেগুলেশনসে আছে রেগুলেশন 28 এ আছে 30 ডেজ। তাহলে লতে তো কন্ট্রাডিক্টরি না, লতে কন্ট্রাডিক্টরি ভাই, ওই এখানে ট্যাক্সের মতো হিসাব করতে হবে, যেটা ছোট আমরা সেটা 30 ডেজেই দিয়ে লাগবে তো, কিন্তু ওরা নেয়। এখন এখানে 2cc একটা অপশন আছে না, যে 2cc বলে তো ওটা অ্যামেন্ড করা হয়েছে। 2cc কি লিস্টিং রেগুলেশনস? না 2cc লিস্টিং রেগুলেশন দেখবেন কিছু আচ্ছা, অর্ডিন্যান্সের কামাল ভাই, হ্যাঁ, সেটা হলো যে লিস্টে পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে রুলস আছে বা অ্যাক্ট আছে সেটা হচ্ছে প্রায়োরিটি পাবে, এটা আচ্ছা এতক্ষণ তো পড়লাম, এখন কিছু মজার তথ্য দিই। সেটা হচ্ছে যে ইসের হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের 2cc কামাল ভাই একটু শোনেন, মজা লাগবে। আর বাংলাদেশ ব্যাংকে আছে 45, বুঝছেন? দুজনেরই কিন্তু দুটাই কিন্তু পাওয়ারে লেখা আছে যে এটা সুপারসিড করবে সবাই। তো কর্পোরেট গভর্নেন্সে আমাদের যেটা লেখা আছে যে আপনার কমিটি থাকবে কি অডিট কমিটি হচ্ছে, তারপরে হচ্ছে নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটি, আর হচ্ছে আরেকটা কি আছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি সম্ভবত, রাইট। আমি ভুলে গেলাম। আর কিন্তু ইসে ওই যে বাংলাদেশ ব্যাংকের যে কর্পোরেট গভর্নেন্স কোড আছে ওটাতে কিন্তু লেখা আছে যে আপনি এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি আর আরএনসি এর বাইরে কোনো কমিটি করতে পারবেন না, আপনি চাইলেও পারবেন না। আমরা তো সেক্ষেত্রে যারা ব্যাংকে চাকরি করবে তারা কিন্তু অটোনমাস করতে হয় ওইটা। আপনারা তো দুই দিকেই আছেন। না, দুই দিকে কেন? আমি তো নমিনেশন রিমিউনারেশন কমিটি করতে পারবো না তো। আর বাংলাদেশ ব্যাংক স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে আপনি নমিনেশন রিমিউনারেশন কমিটি করতে পারবেন না, অডিট কমিটি, আরএমসি এবং হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এর বাইরে কোনো কমিটি করতে পারবেন না। কেন নমিনেশন রিমিউনারেশন কমিটি করা যাবে না? না করা যাবে না। না, এটা বাংলাদেশ, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেরটা প্রায়োরিটি পাবে, তাই না? বাংলাদেশ ব্যাংকেরটাই প্রায়োরিটি পাবে। আরেকটা মজার তথ্য দিই, রিসেন্টলি ওরা নভেম্বরের 12 তারিখে একটা সার্কুলার দিয়েছে, সেটা হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স কোডে আছে যে হেড অফ ইন্টারনাল অডিট, তারপরে হচ্ছে যে সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং এমডি, এই 4 জন বোর্ড মিটিং এ প্রেজেন্ট থাকবে।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের ই অনুযায়ী আপনি হচ্ছে সিএফও তারপর হেড অফ ইন্টারনাল এরা থাকতে পারবে না, শুধুমাত্র কোম্পানি হেডে থাকতে পারবে। আচ্ছা, এই সেকশন 2cc, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু পড়ে শোনাই সবাইরে। শুনেন। আচ্ছা, সেকশন 2cc, কে কথা বলতেছে ভাই বাচ্চা কাচ্চারা নিয়ে? কামাল ভাই, হ্যাঁ, আমরা আপনাকে মিউট করে দিছি, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। আরিফিন ভাই, আবার আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, সেকশন 2cc, সেকশন 2cc সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স 1969 এ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, 1969 এর সেকশন 2cc power to impose power to impose conditions notwithstanding anything contained in Company Ain 1994 1994 সনের 18 নং আইন or in any other law for the time being in force or in any contract or any memorandum and articles of association of any company, any consent or recognition accorded under section 2A, section 2B or section 2C, whether before or after the commencement of this section, shall be subject to such conditions, if any, as the commission may from time to time think fit to impose. Clear? ভাইজান, না এটা বলেন আপনি কি বুঝলেন? আচ্ছা, এখানে যেটা বুঝলাম যে এই যে সেকশন 2A, সেকশন 2B, সেকশন 2C, সেকশন 2A তে বলছে কন্ট্রোল ওভার ইস্যু অফ ক্যাপিটাল, সেকশন 2B তে বলছে কন্ট্রোল ওভার প্রসপেক্টাস এন্ড আদার ডকুমেন্টস, কন্ট্রোল সেকশন 2C তে বলছে পারচেজ অফ সিকিউরিটিজ। এইগুলি তো এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স, সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এ আছে। এখন বলতেছে যে মেমোরেন্ডাম অন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে ইস্যুয়ার কোম্পানি যাই থাকুক না কেন, হ্যাঁ, এই পাওয়ার ইম্পোজ করার অথরিটি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের আছে, এইটুকু আমি বুঝতে পারছি। ওখানে যেটা লেখা আছে মেমোরেন্ডামে যাই থাকুক, আর্টিকেলে যাই থাকুক, আর ওই তিনটা সেকশনে যাই থাকুক এবং কোম্পানি আইনে যাই থাকুক, এই সমস্ত ক্ষেত্রে যাই থাকুক 2cc সার্কুলার দিলে সেটাই মানতে হবে। রাইট রাইট রাইট। কিছু বলবেন? সমস্যা নাই, সামনের দিকে যান ভাই। ওকে, ফাইন ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এটা শেষ করি। তাহলে ডিভিডেন্ড পেমেন্ট আমাদের শেষ হলো। ওয়েবসাইটে তো আর বলার কিছু নাই মনে হয় নাকি? না, ওয়েবসাইট তো কমন, আমরা যেহেতু পরীক্ষায় আসছে একবার করে শুনে রাখি, আমার মনে হয় তাহলে মাথায় থাকলো। ওয়েবসাইট হচ্ছে 44 সম্ভবত, দাম দেখুন, 44, হ্যাঁ 44 হ্যাঁ, আর্টিকেল 44 ওয়েবসাইট রেগুলেশন 44, হ্যাঁ ওয়েবসাইট রেগুলেশন 44 বলছে কি the issuer shall have an official website link with the website of the exchange. The issuer shall keep website functional from the date of application of listing, অর্থাৎ লিস্টিং এর ডেট থেকে কিন্তু ওয়েবসাইটটা থাকা লাগবে, ওয়েবসাইটটা ফাংশনাল ভাবে লিস্টিং এর ডেট থেকেই থাকা লাগবে। আর এবার বলছে the website of the issuer listed security shall contain among others the following basic information from the date of application of listing, অ্যাপ্লিকেশনের ডেট থেকে নিম্নলিখিত থাকবে: affair of the issuer along with details of his business এর ডিটেইলস থাকবে, প্রোফাইল along with photograph of board of directors, board of trustee, top management trustee আছে, মানে বোর্ড অফ ডিরেক্টরদের এবং টপ ম্যানেজমেন্টের ফটোগ্রাফ থাকবে এবং প্রোফাইল থাকবে, একটা সংক্ষিপ্ত প্রোফাইল থাকবে, যদিও এটা দেখা যাচ্ছে অনেকেরই নাই। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু কর্পোরেট গভর্নেন্স কোড 2018 ওইখানেও কিন্তু ডিটেইলস বলা আছে। না, ওখানে কিছু লেখা নাই, ওখানে লেখা আছে যে লিস্টিং রেগুলেশনে যেটা আছে ওইটাই, ওখানে অতটুকুই লেখা আছে। তাই আপনার তো কাছে থাকে তাইলে একটু পড়ে দেখেন, আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে দেখি বের করি, আছে মনে হয় কর্পোরেট গভর্নেন্স কোডে তেমন কিছু লেখা নাই, এটা লিস্টিং রেগুলেশনের রেফারেন্স দেয়া আছে। না, আমি যতটুকু দেখছিলাম কর্পোরেট গভর্নেন্স দেখেন না,
হ্যাঁ আমি দেখতেছি ওইখানে আছে 8 নম্বরে আর কি, হ্যাঁ ওইখানে বলা আছে একটা ওয়েবসাইট মেইনটেইন করতে হবে কোম্পানি, আর মেইনটেইনিং এ ওয়েবসাইট বাই দি কোম্পানি। কত নম্বরে আছে এটা? 8 নম্বর 8 নম্বর সেটাই বলতেছি, ওখানে কিছু লেখা নাই তো। নোট 8 এ বলা আছে তাই না? এবং ওইটা বলা আছে যে ওইটা ডেট অফ লিস্টিং থেকে এটা মেইনটেইন করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আমি একটু পড়ে শোনাই। Maintaining a website by the company shall have an official website linked with the website of the stock exchange. The company shall keep the website functional from the date of listing. The company shall make available the detailed disclosure on its website as required under the listing regulations of the concerned stock exchanges. আচ্ছা ঠিক আছে, এটাই বলতেছি যে এটাই লেখা আছে লিস্টিং রেগুলেশন, যেটা লিস্টিং রেগুলেশন আছে হচ্ছে কি কি থাকতে হবে, এফআইআর থাকতে হবে, ফটোগ্রাফ থাকতে হবে, তারপরে থাকতে হবে হচ্ছে ডিটেইল ইনফরমেশন অন কোয়ার্টারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাট লিস্ট 6 কোয়ার্টারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে লেটেস্ট ডিরেক্টর রিপোর্টস, অল প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, ডিটেইলস অফ শেয়ার হোল্ডিং, segregate with sponsor, public directors, institutional and general shareholder, and percentage of holding. Details আচ্ছা। of shareholding position of sponsor of directors, trading of shares. জাহিদ ভাই আমি একটু আরো সহজ করে দেই। হ্যাঁ বলেন আপনাদের না, বলা হয়। এই যে ওয়েবসাইটের কথা কোনো কিছুই পড়তে হবে না, জাস্ট আপনি যে কোনো কোম্পানির একটা ওয়েবসাইট একটু দেখলেই ওটা দেখলেই লিখতে পারবেন। একবারে যে কোনো কোম্পানির ওয়েবসাইটে ঢুকেন কি কি ইনফরমেশন গুলো আছে ওখানে আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, এখানে মনে হয় আমার ধারণা যেটা ওই যে কর্পোরেট গভর্নেন্স কোডটার যদি রেফারেন্স দেওয়া হয় এটা খুবই দারুণ একটা ইফেক্টিভ হবে, রিপ্লাই হবে। আর একটা হলো যে আপনার লিস্টিং রেগুলেশনস 2015, এই দুইটা যদি রেফারেন্স দেওয়া হয় তাহলে একেবারে পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এবার আগে আর কি আছে এটা? আচ্ছা, তারপরে আমরা পড়ি একটু, ইউ আর কোম্পানি সেক্রেটারি অফ আলফা লিমিটেড হুইচ বিং লিস্টেড ইন দ্য স্টক এক্সচেঞ্জেস আফটার অ্যান আইপিও ইজ মেড বাই দ্য কোম্পানি। Your board of directors desires to understand about the compliance requirements under listing rules. Write a board note on compliance issues as per the listing rules. January 20 তে আসছে, July 17 এ আসছে। এর একটা বোর্ড নোট লেখা লাগবে। নোট মানে কি, মেমোই তো বুঝাইছি নাকি? তাই তো মনে হচ্ছে, মেমোই তো, বোর্ড মেমো না? বোর্ড মেমো। তো এখানে কমপ্লায়েন্স ইস্যুস, যে যে জিনিসগুলো কমপ্লাই করতে হবে, আমরা তো এতক্ষণ পড়লাম যে কোন কোন জিনিসগুলো কমপ্লাই করতে হবে, এটা তো লিখে দিলে তো হবে হাইলাইটে। আমার তো তাই মনে হচ্ছে। আর কেউ কিছু বলবে কিনা একটু দেখেন তো। সিরাজ ভাই কি অফ? স্যাম্পল কি কারো কাছে আছে? স্যাম্পলটা কেউ একটু শেয়ার করলে আমার মনে হয় ভালো হতো। ভালো কথা বলছে। কারো কাছে যদি কোম্পানি সেক্রেটারি আছে আমাদের ভিতরে আর কি, হ্যাঁ তাদের কাছে হয়তো এটা থাকতে পারে। অথবা দেখা যাচ্ছে অনেকেই তো আমরা পুরাতন প্রশ্ন কালেক্ট করছি বা পুরাতন অনেক ভাইয়ের কাছ থেকে নিছি, উত্তর নিছি। দেখা যাচ্ছে ওখানে উত্তরটা পাইলে একটা এই প্রশ্ন শেয়ার করলে মানে ভালো হতো, সবচেয়ে ভালো হতো। হ্যাঁ রাইট। তাছাড়া আমার মনে হয় যে আমরা সবাই তখন ম্যাচিউর, একজন পাস করলে ভাই কোনো ক্ষতি নাই, সবাই শেয়ার করলে সবার জন্য মঙ্গল হবে আর কি। ভাই শেয়ার করলে নলেজ বাড়ে ভাই, কমে না, বুঝছেন? শেয়ার করলে নলেজ বাড়ে, রাইট কমে না ভাই। এই ধরনের লোকজন নাই। সেটাই। আচ্ছা, এটা তাহলে আমি কি একটু ওয়েবসাইটে ঢুকে একটা ডামি আনবো নাকি? এখন না, আমরা নেক্সট যেদিন বসবো ওই দিনে দিয়েন আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আজকে অনেকক্ষণ আলোচনা হয়েছে। আমরা এখানে 4 নাম্বারটা হলো write down the provisions for adoption and submission of quarterly financial statements as per listing regulations. এটা অলরেডি আমরা ডিসকাস করছি। হয়েছে অনেকগুলো। Okay, discuss the role of company secretary under listing regulations 2015. রোল কি বলতে পারি, সবাই একটা করে বলি। বলেন। ভাই আমি আল্লাহ হাফেজ, নেক্সট টাইম দেখা হইব। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই।